তো আজকে আমাদের প্রেজেন্টেশনে সেটার নাম হচ্ছে ওরিয়েন্টেশন টু চাইনিজ। আসলে আমরা চাইনিজ সম্পর্কে জানবো যে চাইনিজটা আসলে কি, এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ বিকনিং অফ গুড লাইফ, এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ কিভাবে একটা ভালো জীবনের জন্য মানে পথ নির্দেশক হইতে পারে সেটার উপরে আর কি। তো লেটস স্টার্ট। সো ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস মাইসেলফ। তো আমার সম্পর্কে আর কি কিছুটা বলা দরকার, যেহেতু আজকে আমি আপনাদের সামনে আসছি। তো আমার নাম মোহাম্মদ সাইফুর রহমান, আমার চাইনিজ নেম লামান। সো ইউ গাইস ক্যান কল মি লামান লাওশে। লাওশে লাওশে মানে চাইনিজে হচ্ছে টিচার। তো যেহেতু আমি আপনাদেরকে চাইনিজের উপরে কিছু জ্ঞান দিতে যাচ্ছি, তো আমাকে যখন ডাকবেন তখন বলবেন লামান লাওশে। তো আমি চায়না ইউনিভার্সিটি অফ মাইনিং এন্ড টেকনোলজি থেকে ব্যাচেলর ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমি বিসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি। এখানে আমার ফোন নাম্বার, আমার ইমেইল অ্যাড্রেস এবং আমার উইচেট আইডি দেওয়া আছে। সো হ্যাঁ, এখানে আমার একটা পিকচার আছে। সো এটা আমাদের একটা ফাংশন ছিল ইউনিভার্সিটির সঙ্গে, একটা কালচারাল ইনস্টিটিউটে। তো সেখানে আমি আমার ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করতেছিলাম। তো সেই প্রোগ্রামে আর কি দেখা যাচ্ছে যে ওই প্রোগ্রামের প্রেজেন্টার এবং একজন টিচার এবং একজন আর্টিস্টকে আমরা দেখতে পাচ্ছি। আর এটা ওনার একটা আর্ট ওয়ার্ক ছিল, যেটা নর্মালি ইঙ্ক এবং পেন দিয়ে করা ছিল আর কি, একটা আর্ট ওয়ার্ক। সো নাও গেটস টু দ্য পয়েন্ট। বাংলাদেশ বুমস ইন এ স্লাগিশ ওয়ার্ল্ড ইকোনমি। আমরা সবাই জানি যে আসলে আমরা করোনার মধ্যে, করোনা ওয়ান্স ইন এ লাইফ টাইম একটা যে প্যান্ডেমিক চলে, আমরা সেরকম একটা সিচুয়েশনে আছি। দেন সারা পৃথিবীতে করোনার প্রকোপ, আপনারা জানেন যে করোনার যে মারাত্মক প্রকোপ চলতেছে, এর ভিতরে হচ্ছে আমরা যাচ্ছি। তো সারা পৃথিবী মূলত ঝিমায় গেছে। বিশ্বের যে ইকোনমি, যে টোটাল ইকোনমি যেটা থাকার কথা ছিল, দেন সেটা মোটামুটি ঝিমায় গেছে। তো এর ভিতরে হচ্ছে আমাদের বাংলাদেশ ইকোনমি বুমস করতেছে এইরকম একটা হ্যাকটিক সিচুয়েশনে, যেটা আসলে খুবই আসার কথা। তো আমরা আসলে কম্পারিজনে যদি দেখি, আমাদের সাউথ এশিয়ান নেইবার্স যারা আছে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, তাদের তুলনায় আমাদের ইকোনমি রেকর্ড গ্রোথ হিট করছে। সো এটা আসলে আমাদের জন্য অবশ্যই একটা খুশির সংবাদ। তো সেকেন্ড একটা পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি। আপনারা জানেন যে একটা বড় ধরনের দাতা গোষ্ঠী। দেন তারা এশিয়ার সবকটি দেশকে উন্নয়নমূলক বিভিন্ন খাতে তারা সহায়তা করে থাকে। দেন তাদের হিসাব মতে বাংলাদেশ হচ্ছে এশিয়া প্যাসিফিক রিজিয়নের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিক কান্ট্রি। আমাদের হচ্ছে অর্থনীতি সবচেয়ে বেশি দ্রুত বর্ধনশীল, এবং এটা আমরা এই বছরের শেষ নাগাদ আমরা ডাবল ডিজিটে পৌঁছাইতে পারি। এ ধরনের তারা আশা করছে যে আমাদের জিডিপি যেটা আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা ডাবল ডিজিট পর্যন্ত চাইতে পারে। বর্তমানে সেটা 8.1% আছে। তো অ্যাট এ টাইম যখন আমরা এই করোনার কারণে, প্যান্ডেমিকের কারণে, দেন সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য সব সংকুচিত হয়ে আসতেছে। দেন মানুষজন তাদের বিভিন্ন দেশ তাদের দেশে ভিসা বন্ধ করে দিচ্ছে, রেস্ট্রিকশন দিচ্ছে, তাদের দেশের ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিচ্ছে। তো সে সময় কিন্তু আমরা বাংলাদেশ বিজনেসের জন্য কিন্তু আমরা ওপেন করে দিচ্ছি বাইরের দেশি ইনভেস্টরদের কাছে। তো 2009 সাল থেকে বাংলাদেশের ইকোনমি এখন পর্যন্ত আমাদের গ্রোথ হচ্ছে 188%। ইটস এ হিউজ সিগনিফিকেন্ট নাম্বার, 188%। সো এই বছর বাংলাদেশে আমাদের রেকর্ড যেটা ছিল হাই অ্যানুয়াল জিডিপি গ্রোথ, এটা ছিল 8.1%, যেটা 2018-এ ছিল 7.9%, তার থেকে অনেক বেশি। তো ইনশাল্লাহ সামনের বছরগুলোতে আমাদের বাংলাদেশের জিডিপি আরো বেশি ইনক্রিজ করবে, আমরা সেই আশাবাদেই রাখি। তো লাস্ট পয়েন্টটা হচ্ছে, বাই কম্পারিজন আদার সাউথ এশিয়ান কান্ট্রিজ জাস্ট লাইক ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তারা কিন্তু বিগত দিনগুলোতে এবং হচ্ছে এই করোনা প্যান্ডেমিক শুরু হওয়ার পর থেকে তারা সিগনিফিকেন্ট ডিপস গেছে। তাদের জিডিপি কিন্তু বাড়েনি সেভাবে, তাদের জিডিপি অনেক কমেছে। বাট সে তুলনায় কিন্তু আমরা অনেক ভালো অবস্থানে আছি। আমাদের জিডিপি কিন্তু অনেক, জিডিপি গ্রোথ অনেক বাড়ছে। সো নাও দ্য মেইন টপিক, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে চায়না বাংলাদেশ রিলেশনশিপ। আমরা যে আসলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখবো, এটা কোন বেসিসের উপরে শিখবো, কেন শিখবো, কেন আমাদের শেখা দরকার। তো তার যে মেইন থিমটা, সেটা আসলে চায়না বাংলাদেশ রিলেশনশিপের ভিতরে।
তো চায়না হ্যাজ বিকাম বাংলাদেশ লার্জেস্ট ট্রেডিং পার্টনার। চায়না আমাদের ব্যবসায়িক সবচেয়ে বড় যে ব্যবসায়িক অংশীদার চায়না সেটা, এবং বাংলাদেশ হচ্ছে চায়নার হচ্ছে সেকেন্ড সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার, সেটা সাউথ এশিয়াতে। এবং বিগত 5 বছরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় যে আপনার বৈদেশিক যে বিনিয়োগের পরিমাণ ছিল বা ব্যবসা বাণিজ্যের পরিমাণ ছিল, সেটা আপনার গ্রো করছে প্রায় 24.6%। এটা খুবই হিউজ একটা নাম্বার। তো আমাদের দেশে কিছু চাইনিজ মেজর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হচ্ছে, নিউমারাস প্রজেক্ট হচ্ছে, নট এ ফিউ। অনেকগুলো চাইনিজ প্রজেক্ট হচ্ছে, আপনারা জানেন সবগুলো চাইনিজ কোম্পানি কিংবা তাদের ঠিকাদারি প্রতিষ্ঠান তারা এগুলোর তদারকি করতেছে। তো বিভিন্ন ফিল্ডে, জাস্ট লাইক ট্রান্সপোর্টেশন, এনার্জি, পাওয়ার অ্যান্ড কমিউনিকেশন, এগুলোতে আছে। ইন ফিউচারে আমরা এগুলো থেকে আমাদের বাংলাদেশের যে ইকোনমিক্যাল স্টেবিলিটি এবং সোশ্যাল ডেভেলপমেন্ট এগুলো অ্যাচিভ করার জন্য এগুলো আসলে অনেক বেশি হেল্পফুল হবে। So here some project just like Porda Bridge rail link project, এটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট থেকে কনসেশনাল লোনে দেওয়া, তারা সহজ শর্তে ঋণ দিয়েছিল। দেন এটা হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে চায়নার এটা একটা উচ্চবিলাসী প্রকল্প এবং চায়নার ড্রিম প্রজেক্ট। আমরা যারা চায়নাতে থাকি এবং চায়নার যারা স্ট্র্যাটেজিক পার্টনার কিংবা যারা চায়না নিয়ে গবেষণা করে একাডেমিতে, তাদের কাছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটা একটা প্রজেক্ট। সো বাংলাদেশ এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্টের একটা কান্ট্রি। ইভেন পাকিস্তান আছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, তারা সবাই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মেম্বার। তো সেখান থেকে আমাদেরকে $3.1 বিলিয়ন তারা একটা প্রজেক্ট দিয়েছে, সেটা হচ্ছে পদ্মা ব্রিজের যে রেল লিঙ্ক প্রজেক্টটা সেখানে। এছাড়াও কর্ণফুলী নদীর নিচে সেটা হচ্ছে মাল্টিলেন রোড টানেল করা হচ্ছে, যেটা সাউথ এশিয়াতে ফার্স্ট এই ধরনের কোনো নদীর নিচে মাল্টি লেন রোড করা হবে আর কি। সেটা চাইনিজ গভর্নমেন্টের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হতে যাচ্ছে। তো এগুলো সবকিছুর কিন্তু ফিনান্স তারা অর্থায়ন করতেছে চাইনিজ গভর্নমেন্ট। সো আমরা যদি আরো কিছু প্রজেক্টের কথা খেয়াল করি, জাস্ট লাইক পদ্মা ব্রিজ, এবং আপনারা জানেন যে গতকালকে পদ্মা ব্রিজের লাস্ট যে স্প্যানটি ছিল সেটি তারা স্থাপন করেছে। সো আসলে পদ্মা ব্রিজ এখন পুরোটাই দৃশ্যমান। তো আমাদের বাংলাদেশের যে আমাদের যে ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি এবং আমাদের যে সক্ষমতা, সেটার কিন্তু আসলে একটা সবচেয়ে জলজান্ত উদাহরণ হচ্ছে এই পদ্মা ব্রিজ। কারণ আসলে 6.1 কিলোমিটারের দীর্ঘ এই সেতুটা তৈরি করতে আমরা কিন্তু আসলে যারা বিশ্বের যারা মোড়ো কিংবা বড় ধরনের দাতা গোষ্ঠী, IMF বলেন কিংবা হচ্ছে বিশ্ব ব্যাংক বলেন, আমরা তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো টাকা পয়সা নিইনি। সুতরাং নিজেদের উপরে নিজেদের সক্ষমতার ভিত্তিতে কিন্তু আমরা ব্রিজটা করেছি, এবং এটা একটা সিরিয়াসলি খুবই অ্যামেজিং একটা ইঞ্জিনিয়ারিং ইমপ্লিমেন্টেশন, যেটা আর কি আমাদের বাংলাদেশের আর কি একটা গৌরব বলা চলে আর কি। এবং কক্সবাজার রেলওয়ে, দেন আপনার যদি কক্সবাজার যান, সেখানে কক্সবাজার রেলওয়ে তৈরি হচ্ছে, এটাও চাইনিজ কোম্পানি তাদের আন্ডারে। তো যখন এই প্রজেক্ট গুলো তৈরি হবে, আশা করছি যে বাংলাদেশের যে ট্রান্সপোর্টেশন সেক্টরটা আছে, আমাদের যে যোগাযোগ ব্যবস্থা আছে আঞ্চলিক এবং আমাদের যে লোকাল যে আমাদের স্থানীয় যোগাযোগ ব্যবস্থা আছে, এটাকে এটা বহুগুণে ত্বরান্বিত করবে, এবং খুব দ্রুততম সময়ের সঙ্গে আমরা দেশের এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পরিবহন থেকে শুরু করে ব্যবসায়িক যে খাতগুলো আছে কিংবা আদার্স যে কোনো সেক্টরে আমরা এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। তো নেক্সট ফিল্ডটা হচ্ছে ইন দ্য ফিল্ড অফ পাওয়ার। সো এখানে হচ্ছে মেইন জিনিস যে পাওয়ার সেক্টরে কিছু মেজর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আছে, জাস্ট লাইক গুলো সহ 350 মেগাওয়াট পায়রা, 1320 মেগাওয়াট ইসালমের, 1320 মেগাওয়াট পটুয়াখালী, 1320 মেগাওয়াট, এবং বরিশাল 350 মেগাওয়াটের যে সকল পাওয়ার প্ল্যান্ট আছে বিদ্যুৎ উৎপাদন করার জন্য। এগুলো আসলে ইন ফিউচারে আমাদের দেশে খুব ভালো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। কারণ আমাদের দেশের যে কোনো কিছুতেই বর্তমান পৃথিবীতে আপনি যদি প্রোডাকশন তৈরি করতে চান, তাহলে আপনার সবার আগে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেইনলি হচ্ছে পাওয়ার সাপ্লাই। আপনাকে নিরবিচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই লাগবে, এবং এই প্রকল্পগুলো তৈরি হলে ইনশাল্লাহ এরা আমাদের দেশের যে পাওয়ার গ্রিডের যে ন্যাশনাল গ্রিডের যে পাওয়ারের ঘাটতিটা আছে এটা মূলত পোষায় দিবে এবং পাওয়ার ক্রাইসিস থেকে আমাদেরকে উদ্ধার করবে। সো নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে চায়না শুধুমাত্র আমাদের দেশে যে এই সকল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট গুলা কিংবা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট গুলো এগুলোই শুধুমাত্র ইমপ্লিমেন্টেশন করতেছে এমনটা না বিষয়টা। চায়না অনেক আগে থেকে আমাদের দেশে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি কিংবা যারা টেকনিক্যাল সেক্টরে যারা আছে, যারা জব করে, দেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার, হেলথ কেয়ার এবং আর্টস, দেন তাদেরকে চায়না কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। এখান থেকে তারা যাচ্ছে বাংলাদেশ থেকে, দেন চাইনিজ গভর্নমেন্ট তাদেরকে চায়না এইড ফ্রেমওয়ার্কের আওতার ভিতরে
then তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, দেন তাদেরকে কারিগরি জ্ঞান দিচ্ছে, যেটা তারা বাংলাদেশে এসে তারা কাজে লাগাতে পারছে। 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রায় 3000 অফিসিয়ালস এবং টেকনিক্যাল স্টাফ চায়না থেকে এই ধরনের ট্রেনিং নিয়েছে, এবং প্রায় 100 বাংলাদেশি যারা আছে অফিসিয়ালস এবং ইয়ং স্কলার যারা ছিল, তারা চাইনিজ গভর্নমেন্টের আওতায়, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় তারা উচ্চশিক্ষা গ্রহণ করেছে চায়না থেকে। সো চায়না আমাদের অবশ্যই খুবই একটা ভালো বন্ধু। অ্যাজ এ গুড নেইবার, একজন ভালো প্রতিবেশী হিসেবে, একটা ভালো ফ্রেন্ড এবং একটা ভালো পার্টনার বাংলাদেশের চায়নায়, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। চায়না অবশ্যই বাংলাদেশের যে হাই গ্রোথ পটেনশিয়ালটা দেখে, যে বাংলাদেশ ইকোনমিক্যালি গ্রোথ, এবং ইন ফিউচারে এটাকে ধরে রাখার জন্য যতটুকু কারিগরি এবং অবকাঠামোগত যে সক্ষমতা দরকার এবং যেগুলোতে উন্নতি করা দরকার, চায়না এগুলোতে আমাদেরকে হেল্প করে যাবে। এবং চায়না এই রিজিয়নে তারা প্রমোট করে যায়, তারা আসলে অবকাঠামোগত উন্নয়নের জন্য এই রিজিয়নে তারা প্রমোট করে যাচ্ছে। তো চায়না ইনশিওর করছে যে তারা ইন ফিউচারে চাইনিজ ইনভেস্টররা আরো অনেক সিনসিয়ারলি বাংলাদেশের যে ইকোনমিক্যাল যে ডেভেলপমেন্ট আছে এই প্রজেক্টগুলোতে তারা ইনভেস্ট করবে এবং পার্টিসিপেট করবে। সো হিয়ার ইউ গাইস সি আওয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এন্ড চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং। সো মেবি দুজনকে আমরা সবাই চিনি। তো কিছুদিন আগে 2016 সালে ওনাদের একটা মিটিং ছিল, যেখানে আর কি $20 বিলিয়ন এমএইউ স্বাক্ষরিত হয়েছে, সেটার একটা পিকচার। সো yeah, 7 reasons why learning Chinese is important. So আমরা কেন চাইনিজ শিখবো, সো এটার জন্য আর কি কেন আমাদের চাইনিজ শেখা দরকার, চাইনিজ জানা দরকার, সেটা নিয়ে আসলে কথা বলবো। আমি 7টা পয়েন্ট উল্লেখ করবো। হচ্ছে আমরা first of all, when thinking why should learn Mandarin, the biggest reason is that you will always have the opportunity to use your language skill. যখন আমরা ম্যান্ডারিন শেখার বিষয়ে আসবে, কারণ আমরা ম্যান্ডারিনকে ইউজ করতে পারবো। কেন ইউজ করতে পারবো, ওকে আপনার চোখে একটু খেয়াল রাখুন, দেন আমি নেক্সট পয়েন্ট গুলোতে ক্লিয়ার করবো কেন আমরা ম্যান্ডারিন ইন ফিউচারে ইউজ করতে পারবো। So Chinese is the most spoken language in the world, obviously. বিশ্বের সবচেয়ে বেশি কথা বলে মানুষ চীনা ভাষায়, কারণ চীনের জনসংখ্যা হচ্ছে প্রায় 150 কোটি, 1.5 বিলিয়ন কারেন্টলি। তাদের এর ভিতরে হচ্ছে 1.3 বিলিয়ন পিপল স্পিক চাইনিজ, দে স্পিক ম্যান্ডারিন। তো অবশ্যই ফার্স্ট এবং যে মোস্ট ইম্পর্টেন্ট রিজন দেন আপনাকে চাইনিজ শেখা দরকার, সেটা হচ্ছে আপনি চাইনিজ বাদে অন্য কোনো ভাষা শিখতে পারেন। সেটা জাপানিজ হইতে পারে, ফ্রেঞ্চ হইতে পারে, জার্মান হইতে পারে, স্প্যানিশ কিংবা পর্তুগিজ হইতে পারে। ইংলিশ তো আমরা বাই ডিফল্ট আমরা আমাদের এডুকেশন সিস্টেমে ইংলিশ শিখে থাকি। তো আপনি অন্য ল্যাঙ্গুয়েজে শিখতে পারবেন, বাট কেন নয় যে পৃথিবীর সবচাইতে বেশি লোক, বেশি মানুষ যে ভাষাটায় কথা বলে, কিংবা সবচাইতে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ইকোনমিক যে কান্ট্রি, সেই কান্ট্রির আমরা ল্যাঙ্গুয়েজটা কেন শিখতে পারবো না, যদি আমরা ইন ফিউচারে অপরচুনিটি পাই আমরা আমাদের এই ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে ইউজ করার জন্য। সো হোয়াই নট চাইনিজ? So not only Chinese spoken in China, but also Chinese spoken in Singapore and Taiwan. আমরা মেবি শুধুমাত্র মনে করি যে চাইনিজ শুধুমাত্র চায়নাতে ইউজ হয়, আসলে এটা ভুল ধারণা। তাইওয়ানের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে চাইনিজ, ইভেন সিঙ্গাপুরও চাইনিজ ইউজ করা হয়, এবং চাইনিজ স্পিকিং পিপল পৃথিবীর সর্বত্র ছড়ায় ছিটে আছে, কারণ চাইনিজরা তাদের গায়ে তকমা লাগানোই আছে যে চাইনিজরা আসলে ব্যবসায়ী জাতি আর কি। তারা বিজনেস পছন্দ করে, তারা বিজনেস মাইন্ডসেটে, এবং সারা পৃথিবীতে তাদের অসংখ্য বিজনেস ছড়ায় ছিটে আছে। সো আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে গেলে একজন চাইনিজ ইনভেস্টর বিজনেস কিংবা চাইনিজ কোম্পানিকে দেখতে পারবে। সো চাইনিজ কেন ইম্পর্টেন্ট? বিকজ ইটস দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ চায়না অ্যান্ড তাইওয়ান। এটা চায়না এবং তাইওয়ানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ইটস ওয়ান অফ দ্য 4 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ সিঙ্গাপুর অ্যান্ড হংকং। এটা সিঙ্গাপুর এবং হংকং এর 4টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ভিতরে একটা, এবং ইটস ওয়ান অফ দ্য 6 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইউনাইটেড নেশন। এটা জাতিসংঘের 6টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ভিতরে একটা। It's the language for business, for government, for education, and for you also. অবশ্যই এটা চাইনিজ গভর্নমেন্ট, একটা চাইনিজ গভর্নমেন্টের মেইন এটা ল্যাঙ্গুয়েজ, এবং এটা একটা বিজনেসের একটা ল্যাঙ্গুয়েজ, এবং এটা এডুকেশনের জন্য যারা চায়নাতে যায় এবং হায়ার স্টাডিজের জন্য, উচ্চশিক্ষার জন্য চায়না যাবে, তাদেরকে চাইনিজ শিখতে হবে। এবং যারা আজকে আপনারা যারা এই ফ্রি ট্রেনিং সেশনে যারা জয়েন করছেন, দেন আপনাদের জন্য, কারণ আপনারা চাইনিজ শেখার আগ্রহ নিয়ে আসছেন, তো আপনাদেরকে জন্য এই চাইনিজ শিখতে হবে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ। So if you are a professional, it's more than likely that one of your clients, suppliers or colleagues will speak Mandarin. So আপনি যদি আসলে কোনো কোম্পানিতে, মাল্টিনেশনাল কোম্পানিতে জয়েন করেন, দেখা গেল যে সেখানে আপনার
অনেক কলিগ আছে যারা আসলে আপনি চাইনিজের যেটা কথা বলে, কিংবা আপনার কোনো ক্লায়েন্ট হইতে পারে যে চায়নার, কিংবা কোনো সাপ্লায়ার্স হইতে পারে যে চায়না থেকে আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছে আপনাদের কোম্পানিকে। বিকজ চায়নাকে বর্তমান ওয়ার্ল্ডের হচ্ছে ম্যানুফ্যাকচারিং হাব বলা হয়। সো এই জন্য আসলে ইম্পর্টেন্ট আমাদের জন্য চাইনিজ শেখাটা। সো লেটস গো টু দ্য নেক্সট পয়েন্ট, সার্চ ফর স্কলারশিপ। তো আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে আমরা দেশে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য বাইরে যাব, বাইরের কান্ট্রি গুলোতে যাব। তো সেজন্য আসলে স্কলারশিপ একটা ইস্যু, কারণ আমরা নিজেদের সেলফ ফিনান্সে পড়াটা আসলে অনেক বেশি কস্টলি বাইরের দেশগুলোর জন্য। তো এই ক্ষেত্রে হচ্ছে চাইনিজ ভাষা শেখাটা, চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখাটা আসলে আমাদের জন্য একটা আশীর্বাদ অপশন, বিকজ there are 274 Chinese universities offering scholarship for international students every year. প্রতি বছর 274টি চাইনিজ ইউনিভার্সিটি ফরেন স্টুডেন্টদেরকে স্কলারশিপ অফার করে, যা শুধু চায়না গিয়ে পড়াশোনা করার জন্য। সো ফর দ্য একাডেমিক ইয়ার অফ 2020 to 2021, 2020-21 যে শিক্ষাবর্ষ আসে, এটার জন্য চাইনিজ গভর্নমেন্ট, যারা তাদের যে চায়না স্কলারশিপ কাউন্সিল আছে সিএসসি, তারা অলরেডি 32 জনকে গভর্নমেন্ট স্কলারশিপ দিতে যাচ্ছে বাংলাদেশ থেকে। তো আপনার যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করা থাকে বা আপনি যদি আগ্রহী হন, দেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা। So the scholarship requires the applicants to pass the Chinese language proficiency test, SSK test. সো মেইনলি এই স্কলারশিপটা পাওয়ার জন্য দেন সবাই হয়তো ভাইবা দেবে এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে, বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি, দেন তাদের আন্ডারে কি আপনার সবকিছু ফর্মালিটি মেনটেন করে ফাইনাল ভাইবা দেবে। সেখানে কিছু চাইনিজ 2-3 জন চাইনিজ ডেলিগেটও থাকবে, তারা আপনাকে কোশ্চেন করবে। বাট সেখানে যে জিনিসটা দেখা হবে যে আপনার আসলে চাইনিজ প্রফিসিয়েন্সিটা আছে কিনা। যখন কেউ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে, দেন তাদের জন্য আসলে চাইনিজ প্রফিসিয়েন্সি থাকাটা খুবই বেশি দরকারি। কারণ যদি আপনি ধরেন আপনার সিজিপি অনেক ভালো, বাট আপনার আদার্স অন্যান্য কোয়ালিফিকেশন ভালো, আপনার আইএলটিএস আছে, বাট আপনার এইচএসকে নাই, বা আদার্স অন্য একটা স্টুডেন্টের দেন তার সবকিছু সেম আপনার মতো, বাট তার এইচএসকে আছে, বা তার একটু কম আছে কিছু রিকোয়ারমেন্টে, বাট তার এইচএসকে আছে, বাট তার কিন্তু পাওয়ার চান্সটা, তারপর তার পটেনশিয়ালিটি কিন্তু বেড়ে যাবে শুধুমাত্র চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা পাস করার কারণে। So a number of local universities offer degrees and courses in the Chinese language. China তো অনেক ইউনিভার্সিটি আছে যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ডিগ্রি এবং কোর্সেস অফার করে থাকে। সো এটা আপনাদের জন্য গ্রেট অপরচুনিটি। আপনি যদি চাইনিজ যান, তো আপনি চাইনাতে গিয়ে দেন সকল ইউনিভার্সিটিতে আপনি স্কলারশিপে এডমিশন নিতে পারবেন। And the Chinese government has launched an exchange program, যেটা আমাদের জন্য খুশি সংবাদ। চাইনার গভর্নমেন্ট বাংলাদেশ থেকে এক্সচেঞ্জ প্রোগ্রাম তারা চালু করছে, যারা বাংলাদেশ থেকে 6 মাস কিংবা 1 বছরের জন্য ফুল স্কলারশিপে বাংলাদেশ থেকে আপনি এক্সচেঞ্জ প্রোগ্রামে যাবেন। দেন বাংলাদেশের কিছু ইউনিভার্সিটির সঙ্গে চাইনিজ কিছু ইউনিভার্সিটির আপনার এখানে এমইউ থাকবে বা তাদের কোনো প্যাক থাকবে, যারাও তো আপনার এখান থেকে এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করতে পারবেন, এবং আপনি সেই এক্সচেঞ্জ প্রোগ্রাম গুলোতে আপনি যাইতে পারবেন 6 মাসের জন্য, দেন বা 1 বছরের জন্য, উইথ ফুল স্কলারশিপ। আপনার থাকা খাওয়া সবকিছু তারা বেয়ার করবে। বাট এর জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনাকে চাইনিজে পাস করতে হবে, মেইন ফ্যাক্ট। ওকে, moreover Chinese authorities are planning to credit transfer. এটা একটা আমাদের জন্য খুশির সংবাদ, যে তারা বাংলাদেশ থেকে ক্রেডিট ট্রান্সফার ফ্যাসিলিটি তৈরি করতে যাচ্ছে। যে বাংলাদেশের স্টুডেন্টরা যারা আমাদের এখানকার ইউনিভার্সিটি গুলোতে পড়াশোনা করতেছে, তারা একটা সার্টেন পিরিয়ড এখানে পড়াশোনা করার পর একটা ক্রেডিট শেষ করার পরে তারা বাইরের দেশে বলতে চায়নাতে গিয়ে, চায়নার বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে তারা তাদের বাকি ক্রেডিটটা তারা কমপ্লিট করতে পারবে। সো কিছু লিস্টেড চাইনিজ ইউনিভার্সিটি থাকবে এক্ষেত্রে, দেন তাদের জন্য আসলে এই জিনিসটা দরকারি। সো এই লিস্টেড ইউনিভার্সিটি গুলোতে আপনাকে কখন নেবে, আপনি যখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ টেস্টে আপনি যখন পাস করতে পারবেন, দেন তখন তারা আপনাকে অ্যালাউ করবে যে আসলে আপনি চায়নাতে আসার জন্য এবং এক্সেস প্রোগ্রাম এবং আপনার ক্রেডিট ট্রান্সফারের জন্য, দেন আপনি আমাদের দেশে উপযুক্ত। তো আমি আসলে আপনাদের কাছে চেক করে নিচ্ছি, আপনারা কি আমার পাওয়ার পয়েন্টে সবাই দেখতে পাচ্ছে? প্লিজ রেসপন্স মি। কিছু লোক হচ্ছে দেখতে পাচ্ছি না স্যার, আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? না স্যার, মেসেজ দিয়েছি আপনাকে, বাট আপনি হয়তো দেখেননি। আমি এই জন্য প্রথমেই বলে নিছিলাম যে আসলে আমার ইয়েটা দেখতে পাচ্ছে কিনা সবাই, এই জন্য। আমরা দেখতে পাচ্ছি।
যারা পিসিতে বা কিংবা ল্যাপটপে আছে তারা দেখতে পাচ্ছে, যারা মোবাইল ফোন আছে খুব সম্ভবত তাদের দেখার জন্য প্রবলেম হচ্ছে। আমি দেখতেছি আসলে কোথাও কোনো গ্লিচ না আছে না, যারা ফোনে আছে তারাও দেখতে পাচ্ছে। স্যার আমি আমরা তো দেখতে পাচ্ছি ফোনে না তো। আছি বাট তা আমরা তো দেখতে যে পাচ্ছি না। যিনি দেখতে পাচ্ছেন না উনি ভাইয়ার সেকেন্ড আইডিটাকে পিন মেসেজে আনেন, তাহলে দেখতে পাবেন। মেবি খুব সম্ভবত এটা। হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে সাইফুর রহমান ভাইয়ার দুইটা আইডি আছে, সেকেন্ডটা পিন করেন তাহলে দেখবেন স্ক্রিনটা দেখা যাবে। ও শিট। জি ভাইয়া ওকে এখন জি, দেখতে পাইছেন এখন? জি এবার দেখতে পাচ্ছি, থ্যাঙ্কস। ওকে ওকে, তো তো আমরা আমার মেইন প্রেজেন্টেশন চলে যাচ্ছি। সো যেটা নিয়ে বলছিলাম যে আমরা অনেকেরই আমাদের ইচ্ছা থাকে যে বাইরের দেশে গিয়ে আমরা পড়াশোনা করব, সেক্ষেত্রে চায়না একটা বেস্ট অপশন, কারণ চায়নার রিকোয়ারমেন্টস অনেক ইজি থাকে, তারা অনেক বেশি রিকোয়ারমেন্টস গুলো শিথিল করে দেয় ফরেন স্টুডেন্টদের জন্য, ফরেন স্টুডেন্ট পলিসির জন্য। তো তারা কিছুদিন আগে এগুলো চেঞ্জ করছে। সো আপনি যদি চায়না যেতে চান তাহলে আপনার জন্য একটা বেস্ট অপরচুনিটি হচ্ছে যে আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটাকে আমরা এইচএস কে বলি, হানশু এবং খাওশি। তো আপনি যদি এটাতে মোটামুটি লেভেল 3টা পাস করতে পারেন অ্যাটলিস্ট, দেন আপনার জন্য মোটামুটি চায়নাতে ভালো স্কলারশিপ আসলে অপেক্ষা করতেছে, সেটাই স্টাইপেন্ড সহকারে এবং টিউশন ফি হোস্টেল ফি সব ফ্রি। সো লেটস গো টু দ্য নেক্সট পয়েন্ট। সো স্পিকিং অফ ক্যারিয়ার্স, আপনার কোনো কোশ্চেন আছে? জি স্যার, স্যার চাইনিজে কি এমবিবিএস ডিগ্রিটা কি বাংলাদেশ থেকে, মানে আমরা যারা যদি চাই কেউ তাহলে কি এটা নিতে পারবো এমবিবিএস এর জন্য স্টাডি? হ্যাঁ, এমবিবিএস এর জন্য চাইনিজ কিছু ইউনিভার্সিটি আছে, মেডিকেল ইউনিভার্সিটি আছে, তারা এমবিবিএস ডিগ্রিটা অফার করে। তো আপনি অনলাইনে কাটাকাটি করে দেখতে পারবেন, দেন আপনি দেখতে পারবেন বা কিউকাসও দেখতে পারবেন, দেন সেখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা আসলে এমবিবিএস ডিগ্রিটা অফার করে। বাংলাদেশি স্টুডেন্ট না শুধুমাত্র, চায়নাতে অন্যান্য অনেক দেশি স্টুডেন্ট আছে, আফ্রিকান স্টুডেন্ট, নেপালিজ স্টুডেন্ট, ইভেন ম্যাক্সিমাম ইন্ডিয়ান স্টুডেন্টও আছে। আমরা হয়তো জানি না যে চাইনিজ ইন্ডিয়ান অনেক স্টুডেন্ট আছে চায়নাতে যারা শুধুমাত্র মেডিকেল এমবিবিএস কোর্স করার জন্য শুধুমাত্র চায়। স্যার তো এমবিবিএস এ কি স্কলারশিপ এরকম কিছু পাওয়া যায়? এমবিবিএস এ আমার জানা মতে স্কলারশিপ সেভাবে পাওয়া যায় না, স্কলারশিপ পাওয়াটা অনেকটা রেয়ার, বাট সেটা ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটি স্কলারশিপ পলিসি। আপনার এমনিতে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আমরা যেটা সিএসসি স্কলারশিপ কিংবা চাইনিজ গভর্নমেন্টের যেগুলো স্কলারশিপ আছে, প্রভিনশিয়াল স্কলারশিপ কিংবা কনফুসিয়াস আপনার যে স্কলারশিপ গুলো আছে, স্কলারশিপ গুলো আছে, এগুলোতে আপনাকে এমবিবিএস অফার করা হয় না। এমবিবিএস মূলত অফার করা হয় ইউনিভার্সিটির আপনার ইয়ের উপরে, তাদের যে রিকোয়ারমেন্ট থাকে, তাদের ক্রাইটেরিয়া থাকে তার উপরে। আর আপনি যদি এমবিবিএস ওখানে গিয়ে ভর্তি হন তাহলে নিয়ারলি বাংলাদেশি টাকা আপনাকে প্রতি পার ইয়ার আপনাকে মেবি খরচ করতে হবে প্রায় 35,000 RMB, আপনার যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয়তো নিয়ারলি 4 লাখ বা 5 লাখ এরকম একটা অ্যামাউন্টে চলে যাবে আর কি। এটা হচ্ছে আপনার পার ইয়ার খরচ পড়বে। আর আপনি যদি ওখানে গিয়ে ভালো করেন, আপনার যদি ক্লাসে আপনার পারফরমেন্স যদি অনেক ভালো থাকে, আপনি যদি ক্লাসে ফার্স্ট সেকেন্ডে থাকেন, তাহলে আপনি এর মধ্যে কিছু টাকা ব্যাক পাবেন। সেটা হচ্ছে মেবি 15 থেকে 20,000 RMB আপনাকে গভর্নমেন্ট থেকে দিবে, সেটা হচ্ছে প্রভিনশিয়াল গভর্নমেন্ট আপনাকে দিবে এই টাকাটা। সেটা হচ্ছে তার শর্ত হচ্ছে আপনাকে ওখানে একাডেমিক্যালি বেশ ভালো আপনাকে পারফরমেন্স করতে হবে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আপনাকে শো করতে হবে একাডেমিক্যালি, তাহলে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট স্কলারশিপ পাবেন ওখান থেকে। ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি প্রেজেন্টেশনটা শেষ করি। আপনাদের আরো কোনো কোশ্চেন থাকলে আমি কিউ&এ একটা সেশন রাখতেছি, সমস্যা নাই। প্রেজেন্টেশন শেষে আপনাদের সবার কোশ্চেনে আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। ওকে, সো আমরা যদি ক্যারিয়ারের কথা ধরতে যাই, তো এখানে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিতে যাচ্ছি। সেটা হচ্ছে টিবিএস নিউজ, বাংলাদেশের দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, একটা নিউজ পেপার থেকে আমি একটা নিউজ কোট করেছি এখানে। সেটা হচ্ছে রাজিবুল ইসলাম, উনি একজন বাংলাদেশি যিনি 2011 সালে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে এবং ফর একটা বেটার কেরিয়ার প্রস্পেক্ট এবং ভালো একটা কেরিয়ার করার লক্ষ্যে 3 বছর পর উনি চায়নার একটা ইউনিভার্সিটিতে এমবিএ প্রোগ্রামে এনরোল করে এবং আফটার কমপ্লিটিং হিজ ডিগ্রি এবং সে এমবিএ প্রোগ্রামটা কমপ্লিট করার পরে উনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ এবং লিগ্যাল অফিসার হিসেবে চায়না পেট্রোলিয়াম লংওয়ে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে সেখানে কাজ করতেছেন। তো দেখেন, আসলে ওনার ইচ্ছে ছিল যে আমি চাইনিজ শিখবো, বা চাইনিজ শেখার পরে চায়না থেকে পড়াশোনা করবো, বাট সে আলটিমেটলি কিন্তু চাইনিজ শেখার পর চায়না থেকে পড়াশোনা করছে এবং তারপরে কিন্তু একটা চাইনিজ ভালো কোম্পানিতে বেশ ভালো একটা পোস্টে সে জব করতেছে এবং তার যে ল্যাঙ্গুয়েজ স্কিল ছিল এটা এবং তার যে আসলে কাজের প্রতি যে ইয়ে ছিল আর কি, ডেডিকেশন ছিল,
এই দুটার কারণে সে কিন্তু একটা চায়নাতে কিন্তু একটা ফরচুন তৈরি করছে। সো সে যদি পারে দেন হোয়াই নট ইউ, দেন আপনারা কেন পারবেন না? জাস্ট শুধু আপনাদেরকে স্পন্টেনিটি রাখতে হবে নিজেদের ভিতরে এবং আপনাদের স্ট্রং উইল থাকতে হবে, এটা আর কি। So about the years, popularity of Chinese language rose in Bangladesh. আমরা জানি, সবাই জানি যে বাংলাদেশে বিগত বছরগুলোতে চাইনিজ ল্যাঙ্গুয়েজের পপুলারিটি অবশ্যই বেড়েছে, কারণ আমাদের এখানে দেশে ঢাকা মেট্রো রেল প্রজেক্ট থেকে শুরু করে পদ্মা ব্রিজ থেকে শুরু করে পায়রা প্রজেক্ট থেকে শুরু করে অনেক প্রজেক্ট হচ্ছে যেখানে চাইনিজ কোম্পানিগুলো আমাদের এখানে ইমপ্লিমেন্টেশন করতেছে। তো তাদের অনেক এমপ্লয়ি লাগে, বাট তারা সবচেয়ে প্রেফার করে চাইনিজ জানা লোকজনকে। ইভেন সেখানে অনেক ট্রান্সলেটর যারা আছেন, তো একটা ইন্টারপ্রেটার জবও কিন্তু সেখানে অনেক ভালো, কারণ তারা হ্যান্ডসাম স্যালারি পে করে একটা ইন্টারপ্রেটারের জন্য। তো আমরা কিন্তু এখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছি, স্পেশালি ঢাকায় কিংবা ঢাকার বাইরেও অনেক সিটিতে কিন্তু চাইনিজ একাডেমি আছে, কারণ হায়ার স্টাডিজ এবং বেটার জবস এর জন্য কিন্তু বর্তমানে চাইনিজ জানাটা কিন্তু বেশ দরকারি একটা জিনিস। So Bangladeshi students are becoming more interested in the learning Chinese language. আগে বলছি যে বাংলাদেশি স্টুডেন্টরা বর্তমানে অনেক বেশি আগ্রহী হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য, কারণ চাইনিজ গভর্নমেন্ট আসলে তাদের যে ফরেন যে এবং এডুকেশন পলিসি এই দুটোতে আসলে সংস্কার করছে, তারা রিফর্ম করছে। তো আগে কিন্তু আপনি চায়নাতে থাকলে আপনি কিন্তু চাইনিজ নাগরিকত্ব পাইতেন না কিংবা পিআর পাইতেন না, বাট আপনি যদি এখন চায়নাতে 1 না 10 বছর যদি থাকেন, তাহলে আপনি চাইনিজ গভর্নমেন্টের পার্মানেন্ট রেসিডেন্সি, যেটা পিআর বলি আমরাকে, ওটার জন্য আবেদন করতে পারবেন। এবং এডুকেশন পলিসিতেও চাইনিজ গভর্নমেন্ট অনেক বেশি তারা ফ্রাঙ্কলি হইছে, দেন তারা তাদের যে টার্গেট, তারা 2021 সালের মধ্যে প্রায় 10 লাখ ফরেন স্টুডেন্টকে তারা চায়নাতে চায়। তো এই জিনিসটা আসলে খুবই পজিটিভলি আমাদের দেখা উচিত। So many students are going to China to pursue their higher education. হ্যাঁ, আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট তারা চায়নাতে যায় তাদের উচ্চশিক্ষার জন্য। সো যারা ওখানে যায় কিংবা ওখানে গিয়ে কাজ করে, ইভেন অনেক ওয়ার্কার আছে যারা বিভিন্ন চাইনিজ কোম্পানিতে কাজ করে, দেন তাদের জন্য চাইনিজ জানাটা আসলে খুবই দরকারি। কারণ আপনি চায়নাতে যাওয়ার পরে, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে, আপনি যখন আপনার লাইফটা লিড করবেন, আপনাকে হয়তো বাজারে যেতে হবে, ট্যাক্সিতে উঠতে হবে, কেনাকাটা করতে হবে, আপনার যে কোনো ছোটখাটো দরকার করতে হবে, তখন আপনি বাইরে যখন যাবেন দেন তখন কিন্তু আপনাকে অবশ্যই চাইনিজটা ইউজ করতে হবে। কারণ তাদের আসলে ইংলিশ, চায়নাতে ইংলিশ লিটারেসি রেটটা আসলে সেরকম হাই না। ইংলিশ বলতে পারে সেখানে যারা ইউনিভার্সিটি, যারা গ্রাজুয়েট আছে কিংবা টিচার আছে, তাদের ইংলিশ ফ্লুয়েন্সি অনেক ভালো। আর এর বাইরে যারা লোকাল পিপল আছে তারা আসলে ইংলিশটা ওইভাবে চর্চা করে না। তো আমাদের জন্য আসলে চাইনিজ জানাটা দরকার যারা আমরা চায়না যাইতে চাই। The reason for the search for better career options, অবশ্যই আমরা সবাই চাই যে একটা ভালো ক্যারিয়ার তৈরি করার জন্য। So after learning Chinese, you can work as a Chinese translator. আপনার চাইনিজ শেখার পরে আপনি যদি অ্যাকচুয়ালি চায়নাও যদি আপনি উচ্চশিক্ষাতে না যান, তো আপনি চাইনিজ ট্রান্সলেটর হিসেবে জব করতে পারেন। বাংলাদেশে ওয়ালটন, অপ্পো, দেন আপনার বাংলাদেশে যে ইপিজেড গুলো আছে, সাভার ইপিজেড বলেন, আপনি চট্টগ্রাম চিটাগাং ইপিজেড বা আদার্স যতগুলো ইপিজেড আছে সবগুলো ইপিজেডে চাইনিজ সেখানে আপনার ট্রান্সলেটর নেওয়া হয়। ইভেন ওয়ালটনে অনেক চাইনিজ ট্রান্সলেটর কাজ করে, অপ্পোতে ইভেন পদ্মা সেতু থেকে শুরু করে যতগুলো চাইনিজ ইনফ্রাস্ট্রাকচার যে বাংলাদেশে যে প্রজেক্ট গুলো আছে আপনার চাইনিজ ট্রান্সলেটর আছে। ইভেন সেসব ট্রান্সলেটর কিন্তু আমাদের বাঙালিরাই করতেছে। সো এখানে যদি আপনি চিন্তাও করতে পারবেন না তাদের আসলে পার্ট টাইম স্যালারি কিরকম। সো আমার এক বন্ধু আছে যে হচ্ছে একটা চাইনিজ পায়রাতে যে আছে, হচ্ছে চাইনিজ একটা কোম্পানিতে ট্রান্সলেটরে জব করতেছে। ওর হচ্ছে পার মান্থ স্যালারি হচ্ছে 80K, মানে 80,000 টাকা বাংলাদেশি টাকা আর কি পার মান্থ স্যালারি ওর আর কি। বাট তারপর ও সন্তুষ্ট না, ওর বসের সঙ্গে দর কষাকষি করতেছে যে যদি আরো বাড়ায় নিতে পারে দেন এটাকে যদি 1 লাখ করে নিতে পারে আর কি। আসলে আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে আসলে চাইনিজ জানাটা কি পরিমাণ ডিমান্ডফুল আমাদের দেশে। So after passing HSK test, you can apply for higher studies in China. Obviously, আপনি HSK 4 পাস করলে বা HSK 3 পাস করলে আপনি চায়নাতে হায়ার স্টাডিজ এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার স্কলারশিপ চান্স মোটামুটি 95% আপনার এটার উপরে থাকবে। এবং চাইনিজ যদি বাই চান্স যদি আপনার চায়নাতে স্কলারশিপ না হয়, সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে স্টে করেন, তো আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার হিসেবে বাংলাদেশে কাজ করতে পারবেন। অবভিয়াসলি আপনার একটা ভালো হ্যান্ডসাম স্যালারি পাবেন এটার জন্য। I can guarantee you not less than 40K, 40,000 টাকার নিচে হয়তো আপনাদের কারো স্যালারি হবে না if you guys passed HSK 4. So China has invested a lot in Bangladesh, সেটা বলার অপেক্ষা লাগে না। আমি আমার আগের স্লাইড গুলোতে বলছি যে চায়না বাংলাদেশে কি পরিমাণ ইউজ ইনভেস্ট করেছে।
তারা কিন্তু বাংলাদেশ থেকে সহজে যাচ্ছে না, কারণ তাদের প্ল্যানটা অনেক বেশি দীর্ঘমেয়াদী এবং তারা বাংলাদেশের সঙ্গে সিস্টার আপনার যে সিটি ছিল, আপনার সিস্টার সিটি কনসার্ন একটা আছে, যে জিনিসটা হচ্ছে আপনার কালচারাল যে এক্সেস প্রোগ্রাম গুলো আছে, যেমন চায়নার একটা সিটির সঙ্গে বাংলাদেশের একটা সিটি, তারা চায়নার ওই সিটিটার আঙ্গিকে বাংলাদেশের একটা সিটিকে তৈরি করতে যাচ্ছে। তো এখানে চাইনিজরা আসবে, যাতায়াত করবে, বাংলাদেশের কালচার সম্পর্কে জানবে, বাংলাদেশের খাবার অভ্যাস, আমাদের ওয়েদার, দেন আমাদের চলাফেরা সবকিছু সম্পর্কে জানবে। দেন আমরাও এখান থেকে কিছু বাংলাদেশে যাবে সেখানে চাইনিজ সিটি গুলোতে, দেন তারা গিয়ে চাইনিজ সিটি লাইফ সম্পর্কে আর কি জানবে। সো এইটা তারা করতেছে কজ, কারণ বাংলাদেশকে তারা একটা লং টাইম বন্ডে বাঁধতে যাচ্ছে, যে বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধনটা একটা দীর্ঘমেয়াদী হবে। তো ইন 2016 সালে বাংলাদেশ গভর্নমেন্ট এবং চায়না দেন তারা দুজনে কিন্তু $20 বিলিয়ন কিন্তু মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা এমইউ করছে আর কি, 27টা প্রজেক্টের উপরে। এটা কি হিউজ একটা অ্যামাউন্ট, $20 বিলিয়ন তারা আমাদের দেশে ইনভেস্ট করতেছে 27টা প্রজেক্টের জন্য। So learning Chinese language will also be beneficial for finding suitable employment in the Chinese project in Bangladesh. এটা আগেই বলছি, বারংবার বলেই যাচ্ছি যে বাংলাদেশে অনেক প্রজেক্ট হচ্ছে, ইভেন বাংলাদেশে অনেক চাইনিজ মাল্টিন্যাশনাল কোম্পানি আছে। সো আপনি যদি চাইনিজ জানেন, সেখানে যদি আপনার সিভিতে যদি চাইনিজ আপনার স্কিলটা অ্যাড করা থাকে, দেন অবশ্যই সেখানে আপনার প্রায়োরিটি থাকবে। বিকজ চাইনিজ ল্যাঙ্গুয়েজটা আসলে এতটাও এখন অ্যাভেলেবেল না বাংলাদেশে, যে আসলে সবাই জনে জনে চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারে, যেমন জনে জনে সবাই ইংলিশ পারে এমনটা আর কি। So let's go to the next point. So it looks good on your CV. Obviously, যখন আপনি কোনো কোম্পানিতে কিংবা কোনো চাইনিজ কোম্পানি কিংবা অন্য কোনো কোম্পানিতে আপনি সিভি জমা দিবেন, দেন সেখানে আপনি অবশ্যই আপনার কোয়ালিফিকেশন গুলো দেখাবেন, যে আমার এই স্কিল আছে, দেন আমি এই জন্য আর কি কোম্পানি জবের জন্য আমার পোস্ট আমার দরকার। সো চাইনিজ ল্যাঙ্গুয়েজ স্কিল আসলে আমাদের অনেক কোম্পানি গুলোতে তারা আসলে এনকারেজ করে, যে সেখানে মান্দারিন জানা লোকজন থাকলে বা ওখানে যদি অ্যাপ্লিকেন্ট থাকে যে চাইনিজ পারে, দেন তাদেরকে পজিটিভলি তারা অ্যাপ্রোচ করে। সো এক্সপার্ট ওপিনিয়ন, সো আমরা অবশ্যই শুনবো এক্সপার্ট ওপিনিয়ন সে বিষয়ে। ডক্টর আফজাল হোসাইন, ইনি হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য চাইনিজ এট ডিইউ ঢাকা ইউনিভার্সিটির, উনি চাইনিজ ডিপার্টমেন্টের একজন অ্যাসোসিয়েট প্রফেসর। স্যারের মতে হচ্ছে দ্য গ্রোয়িং ইন্টারেস্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ ইকোনমি। স্যারের মতে হচ্ছে যে একটা আপনার ল্যাঙ্গুয়েজের প্রতি যে আপনার যে ইন্টারেস্টটা থাকবে, সেটা আসলে ইকোনমিক্যালি আপনার তৈরি হয়। তার কারণটা কি কারণে বলছি, যে আসলে আপনার 1 দশক আগে বা 2 দশক আগে মানুষজন ইংলিশ শিখতো, ঢাকায় প্রচুর আইএলটিএস কোচিং কিংবা ইংলিশ স্পোকেন কোর্সের জন্য অনেকগুলো আপনার কোচিং সেন্টার আছে, অনেক ইনস্টিটিউট আছে। তো কেন আমাদের কোনো ভালো একটা জবের জন্য আমাদের দরকার ছিল ইংলিশ জানা। তারপরে কিছু জাপানিজ প্রজেক্ট আসলো দেশে, জায়গা আমাদের দেশে অনেকগুলো প্রজেক্ট হলো, বাংলাদেশ থেকে মনবুগা কাকাশো স্কলারশিপ থেকে শুরু করে অনেক স্কলারশিপ দিল যাই জাপান গভর্নমেন্ট। তো আমাদের তখন আসলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানাটা দরকার পড়ে গেল, কারণ আমাদেরকে জাপান অনেক বেশি ফ্যাসিলিটিস দিচ্ছে, তো সেই ফ্যাসিলিটিস গুলো আমাদের নেওয়া দরকার। দেন এট এ টাইমে কিন্তু সেম জিনিসটা কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও প্রযোজ্য। তো আমি মেইনলি বাংলাদেশে দেখছি যে বাংলাদেশের মানুষ ইংলিশ, জাপানিজ এবং হচ্ছে জার্মান, এই 3টা ল্যাঙ্গুয়েজ মেইনলি শিখে, ফ্রেঞ্চ খুব কম লোকজনই শিখে। তো হি রিকল দ্য টাইম হোয়েন পিপল লার্ন ইংলিশ, এবং আমি যে জিনিসটা বললাম যে ফিউ ইয়ার্স আগে জাপানিজ এবং ইংলিশ শেখার প্রতি আমাদের যে ঝোঁকটা ছিল, সেটা মূলত ইকোনমিক কারণে। কারণ মানুষজন আসলে সবাই খোঁজে যে ইকোনমিক স্ট্যাবিলিটি, তার কারণ ফিনান্সিয়াল সিকিউরিটিটাই এখানে। আমি যেখানে গেলে আমার জব হবে, আমি যেখানে গেলে ফিনান্সিয়ালি সিকিউরিটি পাবো, তো আমি সেই জিনিসটাই শিখবো। আমাদের মেইনলি জিনিসটা হচ্ছে এইটা। So it's the time of the Chinese. So স্যারের মতে এটা হচ্ছে চাইনিজের একটা টাইম। The language comes with a promise of comfortable life and job security, the professor said. তো স্যারের মতে যে এর আগে ছিল ইংলিশ এবং জাপানিজ সময়, বাট এখন হচ্ছে টাইমটা চাইনিজদের, কারণ চাইনিজ ল্যাঙ্গুয়েজটা এখন বর্তমানে একটা কমফোর্টেবল লাইফ এবং জব সিকিউরিটির জন্য একটা নিয়ামক হিসেবে আসছে বর্তমানে ওয়ার্ল্ড। So he also added it, তিনি আরো বলেন যে হচ্ছে আপনি স্কলারশিপের কথা ভুলে যান, থিং ইজ স্ট্রেট, আপনি ডিরেক্টলি চিন্তা করতে পারবেন যে একজন ডিউ গ্রাজুয়েট যে কোনো একটা কোম্পানিতে সে জব স্টার্ট করলো, তার স্টার্টিং স্যালারি হচ্ছে 25K, 25,000 টাকা, এবং সে সেটা নিয়ে হ্যাপি থাকতে বাধ্য। বাট আপনি যদি সেম পার্সনটাই সে যদি আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করে, এসএসকে পাস করে, ইভেন কোনো কোম্পানিতে চাইনিজ কোম্পানিতে জবের জন্য যায়, তাকে কিন্তু 50,000 টাকার নিচে কিন্তু স্যালারি অফার করতে পারবে না, কারণ সে বোধ
তার কারণ দুইটা কোয়ালিফিকেশন আছে, সে একজন গ্রাজুয়েট এবং সে চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানে। সো সে কিন্তু অ্যাট এ টাইমে কিন্তু দুইটা পোস্ট হোল্ড করতে পারে। সেই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। Chinese economy is growing, yeah, obviously. চায়না হচ্ছে বর্তমান ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ইকোনমি। দেন কিছুদিন আগে হয়তো আমরা সবাই পেপার পত্রিকা দেখেছি যে চায়না এবং আমেরিকা, যে ইউএস এবং চায়না যে ট্রেড ওয়ারটা ছিল আর কি, বাণিজ্য যুদ্ধ ছিল, বিভিন্ন তারা দুইটা দেশেই হুয়াওয়ের উপরে তারা এমবার্গো দিচ্ছিল, নিষেধাজ্ঞা দিচ্ছিল। চায়না আবার উল্টো ওদের ইউএস এর কিছু প্রোডাক্টের উপরে তারা ভ্যাট বাড়ায় দিচ্ছিল, নিষেধাজ্ঞা দিচ্ছিল। তো এই মূলত জিনিসটা ছিল হচ্ছে চায়নার যে ইকোনমিক্যালি গ্রো, চায়না যে ওয়ার্ল্ডের যে লার্জেস্ট ইকোনমি হইতে যাচ্ছে, যা হচ্ছে 2025 সালের ভিতরে চায়না হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইকোনমিক দেশ হবে। সো এটা হচ্ছে ইউএস এর যারা পলিসি মেকার ছিল, যারা স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট ছিল, তার জন্য এটা আসলে একটা মাথা ব্যথার কারণ ছিল, হেডেক ছিল, যে আমরা ইউএস হচ্ছে ওয়ার্ল্ডের একমাত্র সুপার পাওয়ার। সো আমরা হচ্ছে ওয়ার্ল্ড অর্ডারটাকে চালাই। সো আমাদেরকে কেউ চ্যালেঞ্জ করবে বা চায়না আমাদেরকে ক্রস করে চলে যাবে উপরে, পৃথিবীর সবাই চায়নামুখী হবে, সবাই চায়নার গুণগান গাবে, যে চায়নার সঙ্গে সবাই একসঙ্গে থাকবে। তারা আসলে এই জিনিসটা মানতে পারে না। দেন তারা আসলে একটা ট্রেড ফেয়ার, ট্রেড ওয়ার চালু করে দিল। তারা আসলে একটা বাণিজ্য যুদ্ধ চালু করে দিল, যেটা আসলে খুবই অন্যায্য এবং অনৈতিক আর কি, আমি আনএথিক্যালি করি। সো সেই ট্রেড ওয়ারটার মূলত কারণ ছিল হচ্ছে চাইনিজ ইকোনমি ইজ গ্রোয়িং, চাইনিজ ইকোনমি ইজ সারপাসিং দ্য হোল ওয়ার্ল্ড। চায়নার ইকোনমিটাকে, সারা পৃথিবীটাকে সারা ঘিরে ফেলতেছে, তারা সারা পৃথিবীটাকে ছড়ায় যাচ্ছে এই জন্য আর কি। সো অবভিয়াসলি, সো আমাদের যে দেশের ইকোনমি যত বেশি স্ট্রং হবে, যে দেশ ওয়ার্ল্ড অর্ডারে চলে যাবে, তখন সেই দেশের কদর থাকবে। সো ইউএস এর যদি ওয়ার্ল্ড অর্ডার হোল্ড করে, তাহলে অবশ্যই ইংলিশের কদর থাকবে এবং আপনার মার্কিন কারেন্সি ডলারের ভ্যালু থাকবে, এবং আপনার যে কোনো কিছুতে ইউএস এর দিকে আপনাকে থাকা লাগবে। আর সেম জিনিসটা যদি অন্য কোনো দেশ হোল্ড করে, দেন তাহলে পুরো পৃথিবীটা কিন্তু তার দিকেই ঝুঁকে যাবে। কারণ যে দেশ ওয়ার্ল্ড অর্ডারটা চালায়, দেন আমরা কিন্তু সবাই সে দেশের দিকে ঝুঁকি। চাইনিজ ইকোনমিক্যাল গ্রোথ, তারা 2025 এ তারা কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি হবে। সো আলটিমেটলি সারা পৃথিবীর সব কান্ট্রি কিন্তু কোনো না কোনো ভাবে তাদের সঙ্গে কানেক্টেড হইতে হবে, যে কারণে অনেক কোম্পানি থাকবে, অনেক ইন্ডিভিজুয়ালস থাকবে, অনেক প্রফেশনালস থাকবে। দেন তাদের কিন্তু ম্যান্ডারিন জানাটা কিন্তু খুবই দরকার হবে। সো হিয়ার ইউ ক্যান সি এ পিকচার অফ সাংহাই। এটা আসলে সাংহাইয়ের রাতের একটা ছবি। সাংহাই হচ্ছে চায়নার সবচেয়ে বড় আর কি, যেটা বাণিজ্যিক শহর, চায়নার প্রাণকেন্দ্র আর কি, যেটাকে চায়নার আমরা এশিয়ান নিউ ইয়র্ক বলি আর কি, সাংহাই। সো দ্য চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ 6 কান্ট্রিজ, ইয়া ইউ নো, যেটা আমি আগেই বলছি যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাতিসংঘের 6টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের একটা, এবং এটা হচ্ছে ইউএসএ তো আপনার অফিসিয়াল 6টা ল্যাঙ্গুয়েজের ভিতরে একটা। Next point. Chinese language represent Chinese culture and Chinese tradition. Chinese culture and tradition সম্পর্কে মেইনলি কথা বলতে গেলে সবার আগে বলতে হবে যে এটা একটা ওয়ার্ল্ড, একটা ইউনিক কালচার এবং ট্রেডিশন তারা আছে। প্রায় 5000 বছর ধরে চায়না কোনো পৃথিবীর উপনিবেশে ছিল না, কোনো পৃথিবীর অন্য কোনো বাইরের দেশের শক্তি চায়নাকে তারা দখল করতে পারে নাই। তাদের যে ইউনিক কালচারটা ছিল সেখানে তারা ডমিনেট করতে পারে নাই, তারা আসলে কনভার্ট করতে পারেনি চায়নাকে। সো আপনি যদি চাইনিজ যদি কালচারটাকে জানতে চান, 5000 বছরে তাদের যে কালেকটিভ যে কালচার এবং ট্রেডিশন, এগুলোকে যদি ভালোভাবে বুঝতে চান, দেন তার জন্য কিন্তু আপনাকে অ্যাটলিস্ট চাইনিজ জানতে হবে। কারণ চাইনিজ গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা ফুললি ডিফারেন্ট ইংলিশ গ্রামাটিক্যাল স্ট্রাকচার থাকে। তো চাইনিজ যদি আপনি একটা লিটারেচারকে, যেমন ধরেন আপনি লু শিয়ান, সে হচ্ছে চায়নার একজন বিখ্যাত রাইটার, তার অনেকগুলো ছোট গল্প আছে, ইভেন সে হচ্ছে নোবেল আপনার হচ্ছে লরিয়েট একজন, সে হচ্ছে আপনার ইয়াতে লিটারেচার, নোবেল লিটারেচার লরিয়েট, বাট আমরা তার সম্পর্কে জানি না। তার অনেক লেখা আছে যেগুলোতে ইংলিশ ট্রান্সলেট করা, বা ট্রান্সলেট করলেও দেন সেই লেখাগুলো পুরোপুরি তার যে লেখার যে ভাব, যে তার অন্তর্নিহিত যে তাৎপর্যগুলো, এগুলো আসলে প্রকাশ করে। সো এর জন্য যদি আপনি যদি জানতে চান গভীরভাবে চাইনিজ ল্যাঙ্গুয়েজ এবং কালচারটাকে, সেজন্য আপনার আসলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানাটা খুবই দরকার। কারণ চায়নার যে ফ্রেজ গুলো থাকে, তাদের যে এক্সপ্রেশন গুলো থাকে, চাইনিজ পিপল তাদের ম্যান টু ম্যান যে রিলেশনশিপটা মেনটেন করে, এগুলো তারা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে বা যে শব্দগুলো সিলেবাল গুলো ইউজ করে এক্সপ্রেস করার জন্য, এগুলো আসলে ডিফারেন্ট মিনিং পুরোপুরি ইংলিশে হয়ে যায়। সো আপনি যদি চায়নাতে থাকতে চান, কালচারালি যদি শক এড়াইতে চান যে আমি চায়নার সঙ্গে সেট আপ হয়ে গেছি বা সেট আপ হবো, সেক্ষেত্রে আপনাকে চাইনিজ জানতে হবে। তাছাড়া আপনি নিজেকে চায়নাতে খুবই হোস্টাইল মনে হবে, যে আশেপাশে সবাই
নি হাও বা অন্যান্য চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, বাট আমি আসলে অ্যাকচুয়ালি কিছুই বুঝতেছি না। ওয়া থিং পুতং, ওয়া পুচিতা, নিশো সামা, আমাকে এইরকম এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যেতে হলে সেটা আসলে খুবই দুঃখজনক লাগবে নিজের কাছে, এবং নিজেকে খুবই কষ্টদায়ক মনে হবে। সো এর জন্য কিন্তু আপনাকে চাইনিজ জানতে হবে। So here you can see a picture of Dragon Festival. So চায়নাতে অনেক ফেস্টিভ্যাল হয়, তার ভিতরে ড্রাগন ফেস্টিভ্যাল অন্যতম। সো এখন এই 7টা পয়েন্ট দেখার পরে দেন আপনার আসলে নিজেকে প্রশ্ন করা বন্ধ করা দরকার, দেন হোয়াই শুড আই লার্ন মান্দারিন, কেন আমি চাইনিজ শিখবো বা আমি কেন চাইনিজ শিখবো না, এই প্রশ্নটা করা উচিত আমার মনে হয়। আমি ক্লারিফাই করেছি যে আমার পয়েন্টগুলো, দেন আপনাদের কেন চাইনিজ শিখতে হবে। তো অ্যাবাউট চাইনিজ ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট অফ অল টোটাল স্পিকার 1.3 বিলিয়ন, প্রায় 130 কোটি লোক চাইনিজ ভাষায় কথা বলে, যেটা আমি আগেই বলেছি চাইনিজ ল্যাঙ্গুয়েজে। অ্যাটলিস্ট এদের ভিতরে আবার 2টা ভাগ আছে, প্রায় হচ্ছে 91 কোটি লোক তারা হচ্ছে কথা বলে ম্যান্ডারিনে, এবং বাকি যারা আছে দেন এই কথার লোকজনগুলো কথা বলা হচ্ছে ক্যান্টোনিজে। চাইনিজের 2টা ভাগ আছে টোটালি, একটা হচ্ছে ম্যান্ডারিন এবং একটা হচ্ছে ক্যান্টোনিজ। তো ম্যান্ডারিনটা মূলত যারা মেইনল্যান্ড চায়নার অধিবাসী তারা মূলত ম্যান্ডারিনটা ইউজ করে। ক্যান্টোনিজটা হচ্ছে গুয়াংজু, আপনারা অনেকেই শুনে থাকবেন গুয়াংজু বা গুয়াংডং প্রভিন্স, গুয়াংজু এবং হচ্ছে যারা তাইওয়ানে থাকে দেন তারা ক্যান্টোনিজটাকে ইউজ করে। তো এখানে হচ্ছে একটা ডেমোগ্রাফিক চার্ট দেওয়া আছে, দেন আপনারা দেখতে পাবেন যে হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ গুলোতে ডেনসিটি, পিপলস পপুলেশন অনুযায়ী ডেনসিটিটা কোথায় কিরকম। আপনারা এই যে ডিপ পার্টটা দেখতে পাচ্ছেন, এটা চায়নার এই পার্টটা, এখানে সবাই ম্যান্ডারিন ইউজ করে। চাইনিজ এখানে মূলত যে সেকশনটা দেওয়া আছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজের মূলত 2টা পার্ট, একটা ম্যান্ডারিন একটা ক্যান্টোনিজ। ম্যান্ডারিনটা আবার হচ্ছে পিক্টোগ্রাম। পিক্টোগ্রামটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনার পিকচার থেকে তারা আইডিয়াটাকে কপি করে, এটা হচ্ছে মূলত পিক্টোগ্রাম। আর পিক্টোগ্রাম থেকে এসছে আইডিওগ্রামস, অর্থাৎ আপনি আপনার আইডিয়াটাকে আপনি ইলাস্ট্রেট করবেন বা এক্সপ্রেস করবেন, সেটা হচ্ছে আপনার কোনো কিছু ড্র করার মাধ্যমে বা ক্যারেক্টার্স এর মাধ্যমে। সো চাইনিজ ক্যারেক্টার গুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সবগুলো কিন্তু লোগোগ্রামস বা আইডিওগ্রামস থেকে আসছে। চাইনিজ ক্যারেক্টার গুলো কিন্তু নর্মাল আমাদের মতো ক্যারেক্টার না, কারণ চাইনিজে আপনি যদি রেন ক্যারেক্টারটা লিখতে যান, আমি আপনাদেরকে জাস্ট এখানে দেখাই দিচ্ছি, যদি রেন ক্যারেক্টারটা লিখতে যান অ্যাটলিস্ট সেক্ষেত্রে আপনাকে এটা মনে হবে যে এটা হচ্ছে রেন চাইনিজে। এটা কিন্তু দেখতে কিন্তু 2টা হাতের মতো আছে, দেখা যাচ্ছে যে এটা উপরে একটা শেপ, দেন এখানে 2টা হাতের মতো। বাট আমি যদি সেম কিন্তু এটা কিন্তু আপনি কিন্তু একটা মানুষের স্ট্রাকচারের সঙ্গে মিলাইতে পারবেন, যে একটা মানুষ যার হচ্ছে, আমার ড্রয়িং খুবই বাজে, সরি অ্যাবাউট দ্যাট। দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? আদার্স বাকিদের কি অবস্থা, বাকিরা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। মেবি উনি পিন করতে হবে ভাই আপনাকে, আপনি যদি একটু পিন করতেন দেন তাহলে দেখতে পারবেন খুব সুন্দর। এইখানে একটা মানুষ, someone should help him, তাকে কেউ একজন হেল্প করেন। আচ্ছা ভাইয়া, আপনি ওই যে ডান পাশে দেখেন 29 আদার্স লেখা আছে, ওইখানে ক্লিক করেন, সাইফুর রহমান ভাইয়ার সেকেন্ড আইডিতে পিন করেন, 3টা ফটো দেখবেন সাইটে, ক্লিক করবেন, দেখবেন পিন লেখা, পিন করেন তাহলে দেখতে পাবেন। এক্স্যাক্টলি আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে রেন, রেন সেকেন্ড টোন, যেটা আসলে তো একটা মানুষের মতো দেখতে, দেন মানুষের দেখেন যে 2টা হাত আছে, একটা স্ট্রাকচার আছে। সিম্পলি চাইনিজরা যে কোনো কিছুই আপনার ক্যারেক্টার গুলো ইউজ করে, দেন তারা হচ্ছে একটা জিনিসকে ভিজুয়ালাইজ করে, আমি দেখে চোখে দেখে যে আমি সামনে গাছ গাছালি দেখতে পাচ্ছি, দেন গাছ গাছালি দেখতে কিরকম, দেন গাছ গাছালি গুলো হচ্ছে আর ধরেন যে একটা গাছের আমি শেপ আঁকবো, দেন গাছটা দেখতেছি গাছের শেপটা হচ্ছে এরকম, দেন এইটাই কিন্তু চাইনিজের গাছ, একটা গাছে যেরকম গাছের লতা পাতা ডাল থাকে, চাইনিজের সেম এইরকম, এটাকে তারা গাছ বলে। সো এই জন্য আসলে চাইনিজদের মূলত ক্যারেক্টার গুলো হচ্ছে, এগুলো হচ্ছে ইডিওগ্রামস থেকে আসে।
Then তারা কোনো আইডিয়াটাকে দেখে এবং সে ভিজুয়ালাইজ করার পরে দেখার পরে ওই জিনিসটাকে তারা ক্যারেক্টার দিয়ে প্রকাশ করার ট্রাই করে। সো ক্যারেক্টার্স থেকে ইডিওগ্রামেটিক কম্পাউন্ড আমি যেটা আগেই বললাম যে তারা আইডিয়াটাকেই তারা ভিজুয়ালাইজ করার ট্রাই করে, ক্যারেক্টারগুলোকে তারা আইডিয়াটাকে তারা ক্যারেক্টার দিয়ে প্রকাশ করার ট্রাই করে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি। তো পিনিন, যে কোনো জিনিস আপনি যখন উচ্চারণ করবেন দেন সেটার জন্য আসলে একটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে গেলে পিনিনের দরকার পড়বে। দেন আমরা পিনিনটা মূলত চাইনিজে বলা হয়। দেন এটা দুইটা পার্ট, একটা হচ্ছে ইনিশিয়াল, একটা হচ্ছে ফাইনাল। আমরা যেরকম বাংলায় কোনো শব্দ বলতে গেলে আমাদেরকে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এই দুইটাকে হচ্ছে একত্রে যোগ করে দেন তারপরে আমরা একটা শব্দ উচ্চারণ করতে পারি বা শব্দ উচ্চারণ বলি। দেন সেটা হচ্ছে যেমন আমাদের শব্দটাকে আমি বলি, দেন আটা হচ্ছে আমাদের একটা স্বরবর্ণ থেকে আসছে এবং বাকি পার্টটুকু আমাদের ব্যঞ্জন বর্ণ থেকে আসে। সেরকম সেম হচ্ছে চাইনিজের ক্ষেত্রে। আপনি যদি চাইনিজ উচ্চারণ করতে চান তাহলে আপনাকে সেক্ষেত্রে চাইনিজের দুইটা পার্ট নিতে হবে। চাইনিজ একটা আপনার ফার্স্ট ইনিশিয়াল যেটাকে বলে প্রথম একটা অংশ নিতে হবে এবং ফাইনান্স পরবর্তী আরেকটা অংশ নিতে হবে এবং দুইটা অংশ মিলে একত্রে যেটা হয় এটাকে ফিন বলা হয়। ফিন অর্থ স্পেলিং অর্থাৎ এবং আর ইন অর্থ হচ্ছে সাউন্ড। তো পিনিন মানে হচ্ছে স্পেলিং সাউন্ড। তো আপনি একটা চাইনিজ সিলেবল যখন আপনি উচ্চারণ করবেন দেন তখন আপনার সাউন্ডটা কিরকম হবে দেন এইটাকে মূলত হচ্ছে ফিন বলে। তো দেখা যাক। ইনফিনিটের আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইনিশিয়ালস, 21 ইনিশিয়ালস, 21টা ইনিশিয়ালস আছে এবং 24টা ফাইনালস আছে। সো আমরা সব চাইনিজ সিলেবল উচ্চারণ করবো এই 21টা এবং 24টা এই দুইটাকে অ্যাড করে। তো এখানে হচ্ছে চার্টে দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার যে ইনিশিয়ালটা আছে ফার্স্ট যেগুলো আছে আপনার সেগুলোর জন্য হচ্ছে 21টা ইনিশিয়াল আছে। তো চাইনিজ আসলে উচ্চারণগত কিছু তফাৎ আছে, যেমন এখানে বি আছে, এটাকে আমরা বাংলায় যদি উচ্চারণ করি তাহলে এটা ব উচ্চারণ করবো আমরা বি। যেমন আমরা বাংলাদেশ লিখি বা বুক বলি দেন ব উচ্চারণ, বাট চাইনিজে এটা আমরা উচ্চারণ করবো পি উচ্চারণ করবো, এটাকে প উচ্চারণ করবো। এর সঙ্গে ধরলাম যে একটা ও আছে, একটা আমরা ধরলাম যে এটাকে সাউন্ড হিসেবে, দেন আপনাকে ও হিসেবে নিলাম। দেন আমরা যদি বির উচ্চারণটা করতে পারি দেন বি এবং ও দেন দুইটা মিলে একসঙ্গে ওটা ধরেন উজ্জ আছে, ওটা বির সঙ্গে উজ্জ হিসেবে ধরে নিলাম উচ্চারণের খাতিরে। সেক্ষেত্রে আমরা উচ্চারণ করবো ও ও, নট বুও। আমরা কিন্তু এই জিনিসটা প্রথম ভুল করতাম। আমি যখন চাইনিজ শিখি তখন আমার ক্লাসে ফার্স্ট যে ক্লাস ছিল এই পিনিনের উপরে ফনেটিক্স এর উপরে, তো আমি সেই ক্লাসে বলতাম বুও বুও। লাউসে আমাদেরকে বলতো যে না, ইটস নট বুও, এ হবে পুও হবে, কারণ বটা আমরা উচ্চারণ করবো না, আমরা বিটাকে চাইনিজে পি উচ্চারণ করবো, প উচ্চারণ করবো, বো। যেমন হচ্ছে আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে পুহাও। পুহাও এর মানে হচ্ছে আপনি মানে নট গুড চাইনিজে আর কি, যেটা এখানে কিন্তু বি বি ইউ এইচ এও পুহাও। সেম এই জিনিসটা আপনি বিটা যখন উচ্চারণ করবেন আপনার পুও যখন উচ্চারণ করবেন তখন আপনার উচ্চারণে কিছু আপনার কায়দা কৌশল আছে। আপনার দুইটা লিপসকে আপনাকে এক জায়গায় লাগাইতে হবে, ঠোঁট দুটাকে আপনি এক জায়গায় উচ্চারণ করবেন পুও পুও পুও, অর্থাৎ আপনার দুইটা ঠোঁট এক জায়গায় লাগলো দেন আপনি তারপরে ছেড়ে দিয়ে দেন আপনি স্লোলি বলবেন পুও পুও পুও, আপনার মুখ থেকে কোনো বাতাস বেরোবে না। সেম জিনিসটা পি এর ক্ষেত্রে, পিটাকে ওরা উচ্চারণ করে এফ এর মতো করে, অর্থাৎ বাংলায় আমি যদি বলি তাহলে ফ এর মতো করে উচ্চারণ করে। তো আপনি পিটাকে উচ্চারণ করবেন ফুও ফুও ফুও। সেম একই আপনার কায়দা কৌশলে প্র্যাকটিসে যে আপনার দুইটা লিপস এক জায়গায় লাগবে, জোড়া লাগবে, লিপসটা আলতো করে আপনার ইয়ে করে ছেড়ে দিয়ে দেন আপনি তারপরে বলবেন। ইভেন এমটা উচ্চারণ করার ক্ষেত্রে সেম একই জিনিস, মো মো মো। এবার আসলে এফটা উচ্চারণ হবে ফো, বাট এটা একটু ডিফারেন্টলি উচ্চারণ হবে, কারণ এই এফটা উচ্চারণ করার সময় আপনাকে ভিতর থেকে বাতাস বের করতে হবে, তখন আপনাকে উচ্চারণ করতে হবে এভাবে ফো ফো ফো, যেন একটা বাতাস বের হয় ভিতর থেকে, জোর দিয়ে আপনি এফটাকে উচ্চারণ করতে পারেন। যেমন আমি একটা উচ্চারণ করলাম ফাংচেন ফাংচেন, এর মানে হচ্ছে রুম, যেটা আমি আর কি চাইনিজে বললাম ফাংচেন সেরকম। তো সেকেন্ড যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে ডি। ডি এর উচ্চারণ আমরা চাইনিজে কিভাবে করবো? ডিতে আমরা বাংলায় জানি, যেটা বাংলায় যদি আমরা অক্ষরে প্রকাশ করতে সেটা হচ্ছে ত, ত দিয়ে। বাট আপনি যখন চাইনিজে এটাকে পড়বেন তখন আপনাকে এটাকে ত উচ্চারণ করতে হবে। ধরলাম এর সঙ্গে একটা উচ্চ হিসেবে দেন আমরা ই আছে একটা, আমরা যখন উচ্চারণ করবো এটাকে তা তা তা, নট দা। আমরা প্রথম উচ্চারণ করতাম যে দা, বাট এটা কিন্তু আসলে রং, তা উচ্চারণ। যেমন হচ্ছে তাপেই মানে হচ্ছে একটা বিগ মগ বা বিগ ঝাড়, সেই টাইপের। এই
এবার আসি টি এর উচ্চারণটাতে। টি এর উচ্চারণটাতে আমরা উচ্চারণ করতাম হচ্ছে তা, বাট এখানে টি এর উচ্চারণটা ইন্টারেস্টিংলি হবে থা। চাইনিজরা হচ্ছে টি তা কখনো উচ্চারণ করতে পারে, তারা ডিটাকে তা উচ্চারণ করে এবং টিটাকে থা উচ্চারণ করে। যেমন বলে থাং, টিএনজি, থাং। থাং মানে হচ্ছে স্যুপ, বাট আপনি যদি চাইনিজের কোনো রেস্টুরেন্টে খাইতে যান, ওয়াও ছি থাং, আমি স্যুপ খাইতে চাই, বাট আপনাকে থাং বলতে হবে। আপনি যদি বলেন যে ওয়াও ছি তাং, তখন তাহলে ওরা অবাক হয়ে আপনার দিকে তাকাবে যে আসলে আপনি অ্যাকচুয়ালি কি মিনিং করছেন, তারা আসলে এই জিনিসটা বুঝবে না। ইভেন আপনি যদি এন এর উচ্চারণ করতে চান, হ্যাঁ এন এর উচ্চারণটা এটা হচ্ছে সেম, আমাদের যেরকম ইংলিশ থেকে বাংলাতে উচ্চারণ করি, না না না, এন এর উচ্চারণটা হচ্ছে এরকম। এল এর উচ্চারণটা সেম একই, লা লা লা। জি এর উচ্চারণের ক্ষেত্রে জিটাকে ওরা উচ্চারণ করে, আমরা বাংলা উচ্চারণ করি জিটাকে ক, দেন আমরা ওরা উচ্চারণ করে এটাকে ক হিসেবে। ক ক ক ক, এর মানে হচ্ছে বিগ ব্রাদার, অর্থাৎ তারা গ গ বলতেছে না, মানে গ উচ্চারণ করতেছে না, তারা ক উচ্চারণ করতে বলতেছে। ক ক ক। কে এর ক্ষেত্রে জিনিসটা হচ্ছে, এটা বাংলায় উচ্চারণ করলে হতে উচ্চারণ হবে, যদি বাংলায় আমরা কে উচ্চারণ করলে কাইট বা কত উচ্চারণ করতে পারি, বাট এটা আসলে অ্যাকচুয়ালি চাইনিজে গিয়ে ট্রান্সফর্ম হয়ে এরা খ করে দিচ্ছে। তো আপনাকে যদি কে দিয়ে কোনো কিছু উচ্চারণ করতে চান, কিন্তু আপনাকে খ উচ্চ করতে হবে। খ খ খ খ, খানচিয়ান মানে আমি কোন কিছু দেখলাম, আই সি সামথিং জাস্ট লাইক দিস। এইচটার উচ্চারণ হবে হান, হান হ্যান হ্যান, এরকম আর কি। আপনাকে উচ্চারণ করতে হবে হা হা। এইচ দিয়ে কোনো যদি সিলেবাল শুরু হয়, কোনো ওয়ার্ড শুরু হয়, তাহলে আপনাকে হা দিয়ে উচ্চারণ করতে হবে সেটাকে। এবং সেম হচ্ছে জে এর ক্ষেত্রে, এটার উচ্চারণ হবে জি এবং ক্ষেত্র বিশেষে উচ্চারণ হবে জি। যেমন আমি উচ্চারণ করলাম চিরো, চিরো, চিরো মানে হচ্ছে আপনার চিকেন মিট। আবার যদি উচ্চারণ করি বেইজিং, বেইজিং, তখন কিন্তু আবার জি উচ্চারণ হয়ে যাচ্ছে। সো এটা ক্ষেত্র বিশেষে দুইটা আপনার উচ্চারণ হবে, যেটাকে উচ্চারণ করবো আমরা হচ্ছে চি হিসেবে, চি চি চি। এবং কিউটাকে উচ্চারণ করবো হচ্ছে ছি হিসেবে, কিউটার ছি ছি ছি। ছিয়েন, নিয়াও ছিয়েন মা, নিখেই কেওয়া ছিয়েন, তোমার কাছে কি মানি আছে, তুমি আমাকে মানি দিতে পারো। তো ছিয়েন মানে হচ্ছে চাইনিজের মানি, টাকা। ইভেন তারপরে আসি এক্স এর ক্ষেত্রে, এক্সটাকে আমরা যখন চাইনিজে উচ্চারণ করবো তখন এটা উচ্চারণ হবে শি। যেমন চাইনিজ প্রেসিডেন্ট যিনি আছেন শি জিনপিং, তো ওনার উচ্চারণ কিন্তু ওনার নামের আদ্যক্ষর কিন্তু এভাবে শুরু হয়, এক্স আই, শি জিনপিং। তো আমি চাইনিজ যদি একটা ক্যারেক্টার বলি, শিখওয়ান শি হান পাও, আই লাইক টু ইট বার্গার, আমি বার্গার খাইতে পছন্দ করি। তো এটাতে কিন্তু এক্স এর উচ্চারণটা কিন্তু শীতে কনভার্ট করতে হচ্ছে। সেম অ্যাজ এখানে হচ্ছে জেড আছে, জেড এর উচ্চারণটা জি হবে, বাট জেড এর উচ্চারণটা একটু শক্তভাবে করতে হবে, কারণ এখানে হচ্ছে আপনার দাঁতের দুই পাটি আপনার লাগানো থাকবে, বাট ভিতর থেকে দাঁতের দুই পাটি লাগানো অবস্থায় জেডটাকে উচ্চারণ করতে হবে, জাস্ট লাইক এইভাবে, এভাবে। এবং সেম লাইক এই ছিটাকে উচ্চারণ করবেন, যেমন জি দিয়ে আমি উচ্চারণ করি, যেমন চাং চাং, চাং মানে হচ্ছে আপনার একটা শিট, যে কোনো একটা পেপার, ই চাং জি, একটা পেপার শিট। এবং সি এর ক্ষেত্রে এটা উচ্চারণ হবে ছি, এবং নি ছি ফান লামা, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খাইছো, এর ক্ষেত্রে ছি ছি। এবং এস এর ক্ষেত্রে এটা উচ্চারণ হবে শি, শি। এটা বাংলা আমার যে ক্যারেক্টারটা আছে দন্তস, আমরা সেটাই উচ্চারণ করতে পারবো। তো আমি যদি বলি যে সামথিং কিছু লাইক এস দি, শি হও মানে হচ্ছে টাইম, নিশামা শি হও চু মানে কখন তুমি যাবা, সেরকম টাইম। তো এখানে স্পেশাল এরকম জেড ইজ, এটার উচ্চারণ হবে জি, বাট এটার উচ্চারণের বিশেষত্ব হচ্ছে, দেন এটা আপনাকে বলা চেপে ধরে উচ্চারণ করতে হবে অনেকটা, দেন আপনার বাংলাদেশে আমরা যেরকম ইংলিশের চার্ম বা জীবনটাকে উচ্চারণ করতে পারি, চার্ম চার্ম, এরকম জি 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 জি, এইভাবে উচ্চারণ করতে হবে এটাকে। আর এসএইচ এটা হচ্ছে শি, এটা হচ্ছে শিওর, শিওরটাকে আমরা যেভাবে উচ্চারণ করি শিওর, ওকে শিওর, সেভাবে আমরা এসএইচটাকে উচ্চারণ করবো শি শ্রী শ্রী শ্রী। ইভেন সিএইচটাকে, এটা হচ্ছে চার্চ আমরা যেভাবে উচ্চারণ করি, যে বা ইংলিশে চার্চ চার্চ, তো সিএইচটাকে আমরা ওভাবে চার্চের মতো উচ্চারণ করতে পারবো, সিএইচ, শীতং শীতং, সেরকম।
আর আরটা যেটা আছে সেম বাংলা ক্যারেক্টার, যেটা আমরা আর এর পরিবর্তে রয়বিন্দু ইউজ করি, তো আমরা আসলে এটা কার ইংলিশে ইউজ করলে যেরকম একটা আমরা টোন নিয়ে আসি, সেম একই টোন আমরা ইউজ করতে পারবো আর ইউজের ক্ষেত্রে। র র র র র, so এরকম। তো আমরা নেক্সট পার্টটাতে যাচ্ছি ফিনিরে। তো আমরা ফাইনালস পার্টটাতে দেখছি, এতক্ষণ ছিল আমাদের ইনিশিয়াল, তো এবার আসতে আসতে আমাদের ফাইনালস। সো এই ফাইনালস গুলোর মধ্যে থাকতেছে এ কে চাইনিজরা উচ্চারণ করে আ হিসেবে, আ আ আ। ওকে ওরা উচ্চারণ করবে সেম ও ও ও ও। ইর উচ্চারণটা হবে একটু ডিফারেন্ট, ইর উচ্চারণটা হবে ও ও ও। আয়ের উচ্চারণটা ই, আয়ের উচ্চারণটা ওরা চেঞ্জ করে নিয়ে গেছে ই। ইউ এর উচ্চারণটা ইউ ইউ, এবং এখানে ইউ এর উপরে দুইটা ফোঁটা আছে, এটা একটা স্পেশাল চাইনিজদের জন্য, দেন ফাইনালিস্টের জন্য। এটার উচ্চারণ হবে ইউ ইউ। সেম অনুযায়ী আই এবং হচ্ছে আই, এই দুইটা মিলে, দুইটা এক জায়গায় মিলে দেন আই। এই ই এবং আই দুইটা মিলে একত্রে এই, ইউ এবং আই দুইটা মিলে একত্রে ওয়ে। যেমন আমি চাইনিজে যদি বলি কোয়ে, কোয়ে মিনি হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ, কি জি ইউ আই কোয়ে। জির কারণে ওখানে ক উচ্চারণ হলো এবং হচ্ছে ইউ আই এর কারণে ওয়ে উচ্চারণ হলো, দুইটা মিলে একত্রে পড়লাম, দেন আমরা ফাইনালস এবং ইনিশিয়ালস মিলে কোয়ে। কোয়ে মানে হচ্ছে এক্সপেন্সিভ। আও আও, এও, এটা উচ্চারণ হবে আও, দেন ও ও, ইউ ইউ, ইয়ে ইয়ে, ইয়ে ইয়ে ইয়ে। এটা একটা স্পেশাল ইন্টোনেশন চাইনিজের ক্ষেত্রে। দেন ইয়ার এর ক্ষেত্রে উচ্চারণ হবে আর আর আর। এন এর ক্ষেত্রে আন আন আন। ইএন এর ক্ষেত্রে এন এন এন। আইন এর ক্ষেত্রে ইন ইন। ইউএন এর ক্ষেত্রে উচ্চারণটা একটু ডিফারেন্ট, এক্ষেত্রে আমরা উচ্চারণ করবো হচ্ছে ওয়ান, জে ইউএন, এটার ক্ষেত্রে উচ্চারণ হবে চুয়ান চুয়ান। ইউ এন এর ক্ষেত্রে যেটা স্পেশাল আর কি, এটা হচ্ছে ইউইন ইউইন। তো আমরা অবশ্যই এখানে প্রথমেই দেখলাম যে এটার উচ্চারণ ইউ এর, এটার উচ্চারণ স্পেশাল ক্যারেক্টারটা উচ্চারণ হবে ইউ, এবং এর সঙ্গে হচ্ছে এন ইউইন ইউইন। এএনজির উচ্চারণ হবে আং আং। ইএনজির উচ্চারণ হবে অং অং। আইএনজির উচ্চারণ হবে ইং ইং। ওএনজির উচ্চারণ হবে অং অং। তো এখন আমরা কিছু প্র্যাকটিস করি, যেহেতু আমরা ফাইনালস এবং ইনিশিয়ালস দেখলাম, সো আমরা আসলে কিছু ইনিশিয়াল এবং কিছু ফাইনালস মিলে আমরা প্রনাউন্সিয়েশন করার ট্রাই করি। সো এখানে হচ্ছে চিং চিং। সো চিং এর ক্ষেত্রে জিটা, এটা হচ্ছে আপনার হচ্ছে ইনিশিয়ালস, এবং হচ্ছে আইএনজি ইং, এখানে হচ্ছে এটা ফাইনালস, ইং এখানে ফাইনাল। তো এটার উচ্চারণ যখন আমরা করবো চিং চিং, তো আমরা সেভাবে কিন্তু উচ্চারণ করতেছি। দেখেন একটা ইনিশিয়ালস প্লাস একটা ফাইনালস, এটা মিলে কিন্তু একটা চাইনিজ ওয়ার্ড হয়েছে, আর একটা সিলেবল হয়েছে। ইভেন এই যে আমি কিছুক্ষণ আগে যেটা উদাহরণ দিলাম কোয়ে, এখানে চাইনিজ ক্যারেক্টার কোয়ে কোয়ে কোয়ে, এখানে চির কারণে আমরা কোটা উচ্চারণ করলাম, আর হচ্ছে ইউআই এর কারণে ওয়েটা উচ্চারণ হলো কোয়ে। ইভেন সেম এখানে যে স্পেশাল ক্যারেক্টারটা আছে লি লি লি, এখানে লি এলটা এলটা আসলো আপনাদের ইনিশিয়াল থেকে, সো আর হচ্ছে ইটা আসলো হচ্ছে ফাইনালস থেকে, ইনিশিয়াল প্লাস ফাইনালস দুইটা মিলে লি হলো। লি মানে হচ্ছে আপনার গ্রিন, কোয়ে মানে হচ্ছে এক্সপেন্সিভ, এবং চিং মানে হচ্ছে কোনো সিনিক স্পট। সো আমরা নেক্সট স্লাইডে যাই। এটা হচ্ছে চাইনিজের সবচেয়ে মোস্ট পার্ট আর মোস্ট ডিফিকাল্ট পার্ট, সেটা হচ্ছে চাইনিজ টোন ইন্টোনেশন। আমরা অনেকে হয়তো ফ্ল্যাট টোনের কথা বলি, যে আমরা বাংলা বা ইংলিশ যেভাবে বলি আসলে সেভাবে টোনের কোনো দরকার পড়ে না, বাট চাইনিজটা একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। চাইনিজ আপনি একটা শব্দকে চারভাবে উচ্চারণ করতে পারবেন, কারণ চাইনিজের চারটা টোন আছে, যে কোনো আপনার সিলেবাল বা ওয়ার্ডকে উচ্চারণ করার জন্য আপনার চারটা টোন আছে, তা আপনাকে চারভাবে উচ্চারণ করতে পারবেন। একটা হচ্ছে ফার্স্ট টোনটা হচ্ছে হাই এবং স্টাডি। আমি আপনাদেরকে বলবো সা রে গা মা যেরকম সা সা সার যেরকম হাই টোন, এটা হচ্ছে ফার্স্ট টোনটা হচ্ছে এরকম হাই এন্ড স্টাডি। সেকেন্ড টোনটা হচ্ছে রাইজিং টোন, অর্থাৎ আপনি অবাক হইলে নিচ থেকে উপরের দিকে যাবেন, নিচ থেকে উপরের দিকে উঠবে আপনার গলার ভয়েসটা, তো আপনি ওভাবে আপনাকে টিউন করতে হবে। দেন আপনারা যখন অনেকটা অবাক হয়ে যান, যেমন আমি একটু উচ্চারণ করি অবাক হওয়ার মতো আর কি, নিচ থেকে উপরে উঠে যায়। আর থার্ড যে টোনটা আছে এটা হচ্ছে ফলিং দেন রাইজিং, এটা প্রথমে নিচের দিকে যাবে এবং দেন তারপরে আবার উপরের দিকে হবে। তারপর আমি ধর একটা উদাহরণ দিলাম মা মা
আবার ধরেন যে ফোর্থ টোনটা এটা হচ্ছে ফলিং, এটা হচ্ছে ডিরেক্ট আপনার নিচে স্ট্রেট নিচের দিকে যাবে। আপনার হচ্ছে কাউকে যদি আপনি রাগ হন বা ধমক দেন বা জোরে কোনো কিছু বলতে বলেন, আদেশ করেন, কমান্ড করেন, দেন সেক্ষেত্রে আপনি যে টোনটা ইউজ করেন সেটা ইউজ করবেন। সো এখানে একটা পিকচার আছে, দেন এখানে আপনি দেখতে পারবেন এখানে টোনটা কিরকম। যেমন ফার্স্ট টোনটা এখানে ওটা খুবই হাই এবং স্টেডি, দেন এখানে ওরা ফিফথ দিয়ে দিয়েছে। সেকেন্ড টোনটা আপনার 3 থেকে 5, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে রাইজিং। থার্ড টোনটা প্রথমে নিচে আসবে, দেন তারপরে আবার উপরে যাবে। আর ফোর্থ টোনটার ক্ষেত্রে এটা হচ্ছে ডিরেক্টলি উপর থেকে নিচে আসবে। সো এখানে এক্সাম্পল আছে, দেখতে পাচ্ছি না স্যার। দেখতে পাচ্ছেন না? না। মেবি আপনি একটু দেখতে পারেন যে আপনার ওখানে পিন করা আছে কিনা। যদি পিন করা থাকে তাহলে মনে হয় সুবিধা হইতো। উম, আপনি আমার সেকেন্ড আইডিটাতে দেখেন, নামের নিচে যে সেকেন্ড আছে ওইখানে গিয়ে দেখেন সাইড অপশনটা দিবি। স্যার আপনার সেকেন্ড আইডিটা আমি দেখতে পাচ্ছি না, সেটাই একটা আইডি শো করছে আমার এখানে। আপনি এই যে 29 আদার্স লেখা আছে, 29 আদার্স, ওখানে দেখেন, মানে ওখানে ক্লিক করে দেখবেন স্যারের 2টা আইডি দেওয়া আছে, ওখানে সবারই মানে সবার আইডি শো করবে। তারপর ওখানে স্যার গিয়ে আমি থ্রি একটা ডট আইডি পাচ্ছি স্যার, আমার এখানে 2টা আইডি শো করতেছে না। সামহান কেউ একজন হেল্প করে আমাকে, কারণ এটা আমার ফার্স্ট গুগল মিট, এর আগে আমি জুম হ্যাঁ, ইউজ করতাম। আমি দেখতে পাচ্ছি এখন সেকেন্ড আইডিটা আমি পেয়েছি। তো আচ্ছা ঠিক আছে, তাহলে পিন করে নেন ওটাতে, দেন তাহলে ওকে। সো নাও লেটস স্টার্ট। সো এখানে মা একটা চাইনিজ আপনার ক্যারেক্টার দেখতে পাচ্ছেন। তো এটার উচ্চারণ হচ্ছে ফার্স্ট, দেন সেম ক্যারেক্টারটা, এটা হচ্ছে মা। দেখেন আপনারা সবাই এখানে মিলটা দেখেন, মা 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 মা। এখানে কিন্তু সেম লেখাটা, কিন্তু উচ্চারণটা কিন্তু একই, যার শুধু টোনের ডিফারেন্ট হওয়ার ক্ষেত্রে, 4টা টোন আলাদা হওয়ার ক্ষেত্রে তাদের কিন্তু ক্যারেক্টারটাও 4টা ডিফারেন্ট ক্যারেক্টার তারা হয়ে গেছে। ইভেন তাদের মিনিংও কিন্তু ফুললি ডিফারেন্ট হয়ে গেছে। সো আপনি চাইনিজে যখন কথা বলবেন তখন কিন্তু এটাই আপনার কাছে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা বিষয়, যে আপনি আসলে টোনটা ঠিকঠাক মতো ইউজ করতে পারতেছেন। কারণ টোনের একটু কম বেশি হলে দেন তাহলে কিন্তু সেটা একটা ডিফারেন্ট মিনিংস চলে যায়, সম্পূর্ণ নতুন একটা আলাদা শব্দ তৈরি হয়ে যায় এবং ডিফারেন্ট মিনিং হয়ে যায়। তো সেক্ষেত্রে এটার উচ্চারণ ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে হাই এবং স্টাডি। ফার্স্ট টোন আমি যেটা বললাম আর কি, মা মা মা, এটা হচ্ছে হাই এবং স্টাডি টোন হবে। এই মা মানে হচ্ছে মাদার। সেকেন্ড যে আরেকটা মা আছে, এটা হচ্ছে এরকম মা মা মা। এর মানে হচ্ছে সেকেন্ড টোনটা নিচ থেকে উপরের দিকে উঠতেছে, রাইটিং, মানে আমি নিচ থেকে উপরের দিকে উঠাচ্ছি আমার গলার ভয়েসটা। এটা ডিফারেন্ট একটা ওয়ার্ড, এর মানে হচ্ছে নাম, অর্থাৎ অসার, আসলে কোনো কিছু রেসপন্স করে না। আপনার থার্ড যে টোনটা আছে মা মা মা, এটা হচ্ছে আপনি নিচে থেকে আবার উপরে উঠলেন। এই ক্ষেত্রে আপনার এটার মিনিং হচ্ছে হর্স, মানে ঘোড়া যেটা আর কি। আর ফোর্থ টোনটা হচ্ছে মা মা মা, অর্থাৎ আপনি খুব দ্রুততার সঙ্গে টু স্কট সামবডি, মানে আপনি কাউকে ধমক দিচ্ছেন, জাস্ট এখান থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও চোখের সামনে থেকে, বা সামথিং জাস্ট লাইক দিস, দূর হয়ে যাও আমার সামনে থেকে। আমরা যখন এই ধরনের কথাগুলো ইউজ করি, মানে ইম্পারেটিভ সেন্টেন্স, কাউকে যখন রাগ হই কিংবা কাউকে ধমক দিই বা তিরস্কার করি, ভৎসনা করি, সেক্ষেত্রে আমরা যে টোনটা ইউজ করতে পারবো সেরকম একটা ফার্স্ট স্টেজ, মা মা মা, সেরকম। তো আবার একটু চেক করে নেন আপনার টোনটা। ফার্স্ট এটা হচ্ছে হাই এবং স্টেডি, মা 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 মা। সেকেন্ডটা হচ্ছে মা মা। থার্ডটা হচ্ছে মা মা, এবং ফোর্থটা হচ্ছে মা। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এটা হচ্ছে আপনার কিছু নিউ ওয়ার্ড শেখাবো, কারণ এটা আপনাদের চাইনিজে কনভারসেশন আছে এরপর ছোট্ট একটা। তার আগে আপনারা কিছু চাইনিজ ভোকাবুলারি শিখে নেন। সেটা হচ্ছে এই যে মাটা আমরা ইউজ করলাম, এখানে আসলে এটা কোনো টোন নাই, এটা হচ্ছে একটা কোশ্চেন আর কি, পার্টিসিপল আর কি, ইন্টারোগেটিভ পার্টিসিপল ফর কোশ্চেন এক্সপেক্টিং ইয়েস অর নো অ্যান্সার। তো আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন যে আপনার কোনো কিছুতে সম্মতি আছে কিনা, নি ইয়াও চুমা, তুমি কি আমার সঙ্গে যাবে, আপনি কারো যখন মতামত দিতে যাবেন চাইনিজে, দেন সেক্ষেত্রে আপনি আপনার কথাটা বলার শেষে কোশ্চেন মার্কের আগে এই মাটাকে আপনি ইউজ করবেন। আপনার ক্যারেক্টারটা একটু দেখে নিন কাইন্ডলি, এটা হচ্ছে মা, এটা উচ্চারণ সেইভাবে। সেকেন্ড যে জিনিসটা আছে, ভোকাবুলারিটা আছে, এটা হচ্ছে ওয়া ওয়া ওয়া, এটা হচ্ছে একটা প্রোনাউন, এর মানে হচ্ছে আমি বা মি। এবং থার্ড যেটা আছে এটা হচ্ছে
নি 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 এবং হচ্ছে মিনিং হচ্ছে ইউ। থার্ড যেটা আছে এটা হচ্ছে হাও হাও হাও, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং হাও মানে হচ্ছে গুড ওয়েল অথবা ফাইন, যে আপনি কেমন ভালো আছেন নাকি, নি হাও মা। দেন ফোর্থ যেটা আছে এটা হচ্ছে হ্যান হ্যান হ্যান, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব মানে হচ্ছে ভেরি মানে খুব বেশি। আজকে চিমথিয়েন হামলা মানে আজকে অনেক ঠান্ডা আর কি বেশি। বিগত কয়েকদিনের তুলনায় আজকে একটু ঠান্ডাটা বেশি, সেভাবে ইউজ করতে হবে। দেন আপনার এরপরে হচ্ছে ইয়ে ইয়ে, ইয়েটাও অ্যাডভার্ব, এটা হচ্ছে ট্রু অলসো। আপনি যে কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে যে এটার সাথে ওইটাও আছে, এটা বোঝানোর ক্ষেত্রে আপনি এটাকে ইউজ করতে পারবেন। আর এখানে 7 যেটা আছে সেটা হচ্ছে নি, দেন নি এটা হচ্ছে একটা মডাল পার্টিসিপল ফর ইলেকট্রিক্যাল কোশ্চেন। আপনি যদি কাউকে একটা আপনার রেটরিক একটা কোশ্চেন থ্রো করে দেন যে কোনো কিছু শেষে যে আপনি এই জিনিসটা করবেন কিনা দ্বিধাদ্বন্দ্বে আছেন, দেন সেক্ষেত্রে আপনি কোশ্চেনটা শেষে বলে দেবেন না। তো এখানে দুইটা আমরা নেম ইউজ করবো, দেন একটা হচ্ছে মালি। মালি হচ্ছে একটা নেম, এটা হচ্ছে আপনার সে হচ্ছে ইংলিশ নামটা হচ্ছে ম্যারি অর ম্যারি, সে একজন ইংলিশম্যান, তো তার নামটা চাইনিজে, এবং আরেকজন নাম হচ্ছে মাইকো অথবা মাইক, যার নামটা আসলে চাইনিজে মাইকো হয়ে যায়। ওরা মাইককে চাইনিজে মাইকো বলে এবং ম্যারিকে চাইনিজে মালি বলে। তো এটা চাইনিজে লিসন 1 এর এটা একটা টেক্সট আর কি, আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে যে সেগুলো। তো এখানে একজন ছেলে এবং একজন মেয়েকে আপনারা দেখতে পাচ্ছেন, দেন তারা নিজেদের ভিতরে আর কি কনভারসেশন বিনিময় করতেছে, নি হাও। সে ছেলেটা মেয়েটাকে বলতেছে, ছেলেটা হচ্ছে মাইক, তার নাম দিলাম একটা মাইক হো, যেটা আমরা চাইনিজে বলি, এবং মেয়েটার নাম হচ্ছে ম্যারি বা চাইনিজে মালি। তো মাইক হো ম্যারিকে বলতেছেন, দেখতে পাচ্ছেন না? না, তো আপনার একটা আইডি আমি পাচ্ছি কিন্তু আরেকটা মানে পাচ্ছি না। প্লিজ উপরে গিয়ে দেখেন, দেন ওখানে 29 আদার্স যেখানে আছে দেখেন, ওখানে ঢুকে দেখেন একটু। খুব সম্ভবত আমি যখন আমার এই গ্রাফিক্স কন্টেন্ট গুলো দেখাচ্ছি বা পিকচার গুলো শো করতেছি, সামহাও আপনাদের কারো দেখতে প্রবলেম হচ্ছে, বাট আমি যখন টেক্সট গুলো দেখাচ্ছি তখন কিন্তু প্রবলেমটা করতেছে না। জি স্যার। সামথিং কোথাও কোনো মেকানিক্যাল গ্লিচ আছে কিনা আমি বুঝতে পারতেছি না আসলে অ্যাকচুয়ালি। স্যার আপনার পিকচার দেখা যাচ্ছে না কিন্তু টেক্সট গুলো দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ আমি সেটাই বললাম যে আসলে আমি যখন পিকচার গুলো দেখাতে যাচ্ছি তখন পিকচার গুলো অনেকে দেখতে পাচ্ছেছে না, বাট টেক্সট গুলো সবাই দেখতে পাচ্ছে। আসলে আপনি একটু ট্রাই করেন, যদি পিন করে আপনি দেখতে পারেন দেন তাহলে ভালো। আর নেক্সট টাইম আমি ট্রাই করবো আসলে এটাকে রিজলভ করার জন্য, দেন আসলে সবাই যেন দেখতে পারে সেই ব্যাপারে ইয়ে করার জন্য। তো আজকে এখন যেহেতু একদম শেষের দিকে এসে গেছি, সো একটু কষ্ট করে আপনি দেখেন, এরপর আমি টেক্সটটাকে দেখাচ্ছি যার সাথে এখানে একটা পিকচার আছে। তো এখানে তারা দুজনের ভিতরে হাই হ্যালো করতেছে, তারা যেটাকে আমরা চাইনিজে বলে তা চাও হু, আপনার গ্রিটিংস বিনিময় করা। তো মাইকো, এই ছেলেটার নাম হচ্ছে মাইকো, এ হচ্ছে মালি মেয়েটাকে বলতেছে মালি নিহাও, মালি নিহাও, মালি হ্যালো, ছেলেটা মেয়েটাকে বলতেছে। দেন মেয়েটা যে মালি, সেও আবার ওকে অ্যান্সার করতেছে নিহাও মাইকো, নিহাও মাইকো, মানে মাইকো হ্যালো, হ্যালো মাইকো। ছেলেটা মেয়েটাকে হ্যালো দিল, মেয়েটা এবং ছেলেটাকে হ্যালো দিল। এরপরে ছেলেটা আবার জিজ্ঞেস করতেছে নি হাওমা, নি হাওমা, মানে তুমি কি ভালো আছো? ছেলেটা মাইকো মালিকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি ভালো আছো? ম্যারি অর্থাৎ মালি সে কি অ্যান্সার দিচ্ছে দেখেন, সে বলতেছে ওয়া হান হাও নিনা, ওয়া হান হাও নিনা, মানে আমি খুব ভালো আছি, এবং তুমি? নিনা মানে তুমি কেমন আছো? সো মালি হচ্ছে মাইকোকে বলতেছে যে আমি ভালো আছি, তুমি কেমন আছো? মাইকো আবার কি অ্যান্সার দিচ্ছে দেখেন, মাইকো আবার বলতেছে ওয়া ইয়া হান হাও, ওয়া ইয়া হান হাও, মানে আমিও খুব ভালো আছি। সো এই ছিল এদের দুজনের ভিতরে ছোট্ট কনভারসেশন, জাস্ট গ্রেডিংস বিনিময় করা আর কি। আর আমার পিপিটি মূলত এখানেই শেষ, দেন লিস্ট এরপরে আমার শো করার কিছু নেই। ওকে, সো এরপরে আমি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমি কিউএনএ সেশনে যাব। আমার পিপিটি আজকে এটা মূলত এতটুকুই ছিল। আর
এরপরে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, কিংবা আমাদের অ্যাডাস্ট স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের যে কোঅর্ডিনেটরের পক্ষে যে কাজ করেন উনি জাহিদ ভাই, উনি আছেন। সো জাহিদ ভাই, আপনি চাইলে ফ্লোর নিতে পারেন এবং নেক্সট ফর্মালিটি সম্পর্কে কিছু বলতে পারেন। আমার সেশন ওভার, আমার পিপিটি শেষ হয়ে গেছে। ইটস অল অ্যাবাউট। সো কারো কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই কোর্সটাতে জয়েন করছেন এই জন্য সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। আর সেকেন্ডলি, যেটা আপনারা সবাই চ্যাটটা একটু দেখবেন, চ্যাটে আমরা একটা লিংক প্রোভাইড করছি। লিংকটাতে আমরা মেনশন করছি যে আপনাদের মানে রেসপন্সটা আমাদের একটু জানাই দিবেন গুগল ফর্মটা ফিল আপ করে, তাহলে আমরা ফার্দার আমাদের ক্লাসেস গুলা কি টাইপের হইতে পারে এই সম্পর্কে আমরা মতামত জানার জন্য আপনারা মতামত দিবেন গুগল ফর্মটা ফিল আপ করে। হ্যালো, আমার একটা কোশ্চেন ছিল। চ্যাট বক্সে আপনারা লিংকটা পাবেন, লিংকটা এখনই শেয়ার করা হয়েছে, আপনারা লিংকটাতে ক্লিক করেই ফর্মটা ফিল আপ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আজকের মতো ক্লাসটা আমরা এখানেই এন্ড করতেছি। নেক্সট ক্লাস কবে? ভাইয়া আপনি মাইক্রোফোন অফ করে কথা বলতেছেন। ভাইয়া নেক্সট ক্লাস হচ্ছে আপনার অ্যাডাস্ট স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, ওনারা যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেশনের দায়িত্বে আছে, মেবি ওনারা আপনাদেরকে ভালো বলতে পারবে। সো আপনারা কাইন্ডলি ওনাদের সঙ্গে যোগাযোগ করেন, মেবি ওনারা ডিটেলস বলতে পারবে। আচ্ছা ভাইয়া, আপনারা যে কোর্সটা করাবেন এটা কি জাস্ট বেসিকের উপরে ডিপেন্ডেন্ট নাকি এই সিস্কেল লেভেল অনুসারে করাবেন? মোটামুটি আপনার বেসিক তো অবশ্যই, আপনার বেসিক কমিউনিকেশন স্কিল যতটুকু আছে দেন ততটুকুই। ইভেন আপনি বিজনেস পারপাসে কিংবা আপনি নর্মালি যদি চায়নাতে আপনি চান, সেক্ষেত্রে আপনার বেসিক যে কমিউনিকেটিভ স্কিল থাকে সেটার উপরে। আর আপনি যদি এইচএসকে তে জাজমেন্ট করতে চান, আমি সেক্ষেত্রে বলবো এইচএসকে 2 লেভেল। আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট এইচএসকে 2 লেভেল এটা কমপ্লিট করবে। তো আপনারা যদি এর থেকে আরো বেশি লেন্দি কোর্স জানবেন, তখন হয়তো সেক্ষেত্রে এইচএসকে 3 লেভেল পর্যন্ত ট্রাই করা যাইতে পারে। বাট সেটা নির্ভর করবে আপনাদের আসলে আপনারা কতটুকু নিতে পারবেন তার উপরে। আসলে আমার আসলে দিতে কোনো সমস্যা নেই, বাট চাইনিজ ল্যাঙ্গুয়েজ এটা আসলে খুবই ইজি, বাট আমাদের মনের ভিতরে ভয় থাকে যে আসলে আমরা নিতে পারবো না বা শিখতে পারবো না। বাট আমার মনে হয় যে আপনারা চাইলেই ইজিলি এসএসকে 3 পর্যন্ত কমপ্লিট করতে পারবেন। আই হোপ। আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন না থাকলে আমি আমার স্ক্রিন শেয়ার অফ করে দেবো, দিয়ে ক্লাসটা কি আজকেই শেষ? যে আমরা যে ওই 105 টাকা দিয়ে যে জয়েন হয়েছিলাম সেটা কি আজকের এই ক্লাসের জন্য? Actually, I don't know. Maybe you guys should ask Adast Skill Development Center. হ্যাঁ ভাইয়া, ওটা আজকের জন্যই, শুধু ওটা জাস্ট ওরিয়েন্টেশন ক্লাসের জন্য ফিটা নিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, আর নেক্সট কি ক্লাসের জন্য আমাদের মানে কোনো ক্লাস আছে কিনা সামনে? ওটা ওই যে লিংক দিছে, দেখেন চ্যাটে একটা লিংক দিছে ওনারা, ওই লিংকে ফর্মটা ফিল আপ করেন, দেন আপনাকে মেসেজে বা ইমেইলে জানাই দিবে আর কি। ও আচ্ছা আচ্ছা, সেটা জানার জন্য ছিল। ওকে, থ্যাংক ইউ। Okay, welcome. So others, আর কারো কোনো কোশ্চেন আছে? সো আপনার যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ কাইন্ডলি আমাকে ফ্রি ফ্রাঙ্কলি কোশ্চেন করতে পারেন। সো আমি ট্রাই করবো আসলে আপনাকে ক্লারিফাই করার জন্য। যে এই একটা তো পুরানো হচ্ছে, চায়নাতে টোটাল ওয়ার্ড কয়টা? অনেকেই শুনছিলাম অনেক বেশি ওয়ার্ড তাদের। চায়নাতে তাদের ওয়ার্ড মূলত আসলে নিয়ারলি 10,000, প্রায় 10,000-এর কাছাকাছি। বাট এর ভিতরে 6,000 হচ্ছে চাইনিজরা নিজেরাই জানে। শুধুমাত্র চাইনিজ ল্যাঙ্গুয়েজ এবং কালচারে যারা পিএইচডি করে, নেটিভ চাইনিজরা, ওরাই মূলত 10,000 বলতে পারবে বা যারা গবেষণা করে এর মধ্যে। তো 6,000 হচ্ছে যে কোনো কমন চাইনিজ জানে আর কি। তো আপনি যদি 6,000 কমপ্লিট করতে পারেন তাহলে আপনি লেভেল 6 কমপ্লিট করতে পারবেন। তো আপনি যদি প্রায় 2500 মতো কমপ্লিট করেন দেন তাহলে আপনি নিয়ারলি লেভেল 5 কমপ্লিট করবেন। এবং আপনি যদি প্রায় 1500 মতো কমপ্লিট করেন দেন তাহলে আপনি লেভেল 4 কমপ্লিট করতে পারবেন। আর আপনি যদি বিজনেস পারপাস কিংবা স্টাডি পারপাসে চায়নাতে স্টে করেন কিংবা চায়নাতে যাইতে চান, সেক্ষেত্রে আই থিঙ্ক লেভেল 4 ইজ ওকে। লেভেল 4 আপনার জন্য এনাফ। আচ্ছা, ধরেন আমরা তো ইঞ্জিনিয়ার মানুষ, আমাদের হচ্ছে ওই যে ওদের প্রকল্পে ওদের সাথে কাজ করা বা ওদের সাথে কথাবার্তা বলার জন্য দরকার আর কি। সেই ক্ষেত্রে কোন লেভেল পর্যন্ত যাইতে হয়?
সেক্ষেত্রে একটু হচ্ছে আহ, আপনাকে একটু কষ্ট করতে হবে। সেক্ষেত্রে আপনাকে চাইনিজ যে টেকনোলজিক্যাল টার্মিনোলজি আছে, যেহেতু আপনি ইঞ্জিনিয়ার বললেন আমাকে, আমি জানি আপনি সিভিলের হইতে পারেন, মেকানিক্যাল হইতে পারেন, আপনি যে ইঞ্জিনিয়ারিং এর যে ব্যাকগ্রাউন্ড থেকে হন, দেন আপনাকে ওদের যে স্পেশাল টার্মিনোলজি গুলো আছে, আপনাদের ইঞ্জিনিয়ারিং এর যে মেশিনারিজ গুলো ইউজ করা হয়, কিংবা আপনাদের যে ম্যানুয়াল গুলো থাকে মেশিন গুলো আপনারা অপারেট করার জন্য, কিংবা আপনারা সচরাচর যে ওয়ার্ড গুলো আপনারা ইউজ করতে করেন, দেন এটার জন্য আপনাদেরকে ইঞ্জিনিয়ারিং টার্মিনোলজি আলাদাভাবে শিখতে হবে। এটা কি বেসিক কমিউনিকেটিভ চাইনিজের সঙ্গে না। বেসিক কমিউনিকেটিভ চাইনিজ হচ্ছে কোনটা? দেন হচ্ছে আমি আপনার সঙ্গে হাই হ্যালো বললাম, আমি বাজারে গেলাম, বা আমি ট্যাক্সিতে উঠলাম, আমি এয়ারপোর্টে গেলাম, ডক্টরের কাছে, এই জিনিসটা হচ্ছে বেসিক কমিউনিকেটিভ চাইনিজ। সো আমরা মূলত ফোকাস করি এই জিনিসটার ক্ষেত্রে, এবং বিজনেস পারপাসে আপনি একটু ইউজ করতে পারবেন। বাট আপনি টেকনিক্যাল সাইডে যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে টার্মিনোলজি জানতে হবে। চাইনিজ টেকনিক্যাল যে টার্মিনোলজি গুলো থাকে, এগুলো আপনাকে শিখতে হবে আলাদা। সেক্ষেত্রে হচ্ছে আপনার টেকনিক্যাল টার্ম গুলো তো আমার মনে হয় যে পরে স্টেপ আসবে। ফার্স্ট স্টেপে কি আপনি যদি বেসিক যদি কমিউনিকেটিভ চাইনিজটা না জানেন, তাহলে আপনি টেকনিক্যাল টার্ম গুলো উচ্চারণ করতে পারবেন না, ওগুলো ইউজ করতে পারবেন না। কারণ আপনি যদি গ্রামাটিক্যাল রুলস না জানেন, তাহলে আপনার ভোকাবুলারিতে আপনি যায় আসে না। আর ভোকাবুলারি আপনি কিভাবে উচ্চারণ করবেন যদি আপনি সেগুলোর প্রোনাউন্সিয়েশন রুলস না জানেন? সো এই জন্য আসলে আপনার বেসিকটা দরকার। সো বেসিক হওয়ার পরে দেন আপনি অ্যাডভান্স লেভেল, যেমন আমার ক্ষেত্রে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমার আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করছি। সো আমি হচ্ছে বেসিক্যালি বেসিক কমিউনিকেটিভ চাইনিজটা শিখছি প্রায় 1.5 বছরের মতো। আমার একটা স্কলারশিপের রিকোয়ারমেন্ট ছিল। দেন এরপরে আমি যখন মেকানিক্যালে পড়ছিলাম, তখন আমার অনেক কোর্স ছিল যেগুলোতে আসলে চাইনিজ টার্মিনোলজি ছিল মেকানিক্যালের উপরে বেস করে, যেমন মেশিন ডিজাইন, ম্যানুফ্যাকচারিং, কিংবা হচ্ছে অটোমেশন। সো এই তিনটা জিনিসের উপরে সামথিং আমি কিছু টার্মিনোলজি জানি। সো এই যে জিনিসটা হচ্ছে এইরকম। তো আমি ফার্স্ট বেসিক শিখছি, তারপরে হয়তো আমি এখন বলতে পারবো যে মেশিন ডিজাইন, আপনার ম্যানুফ্যাকচারিং বা অটোমেশন সেক্টরের ক্ষেত্রে আমি কিছু টার্মিনোলজি জানি যেগুলো আমি ইউজ করতে পারবো। তো আপনার ক্ষেত্রে জিনিসটা এরকম হইতে হবে যে ফার্স্ট আপনাকে বেসিক জানতে হবে কমিউনিকেটিভটা, দেন এরপরে হয়তো আপনি যখন ইমপ্রুভ করবেন, দেন ফার্দার লেভেলে, দেন তখন আপনি ডিরেক্টলি আপনি চাইনিজ টার্মিনোলজি তখন ইউজ করতে হবে। ওই যে টেকনিক্যাল টার্মিনোলজি আছে, ইঞ্জিনিয়ারিং টার্মিনোলজি আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন। জি, থ্যাংক ইউ। আর একটা হচ্ছে আপনি যে লেভেলের কথা বললেন, সেটা লেভেল কত থেকে কত পর্যন্ত আছে? আর হচ্ছে লেভেলটা নির্ধারণ হয় কিভাবে? এটা কোনো একদম লেভেলটা হচ্ছে 1 to 6 পর্যন্ত আছে। তো এটা হচ্ছে রিসেন্টলি ওরা কারেকশন করছে। তো এখানে কিছু রেঞ্জ বাড়ায় দিচ্ছে আর কি, ভোকাবুলারি রেঞ্জ বাড়ায় দিচ্ছে। এটা হচ্ছে কাউন্ট হয় আপনার ভোকাবুলারি অনুযায়ী। যেমন আপনার হচ্ছে লেভেল 1টা হচ্ছে 150 ভোকাবুলারি, লেভেল 2টা হচ্ছে আপনার 300 ভোকাবুলারি, এবং এই 300 ভোকাবুলারিকে আপনি গ্রামাটিক্যালি ইউজ করতে পারবেন, এবং 300 ভোকাবুলারি দিয়ে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। এটা হচ্ছে আপনার লেভেল 2। লেভেল 3 হচ্ছে আপনার 600 ভোকাবুলারি। এই 600 ভোকাবুলারিকে আপনি ইউজ করতে পারবেন, দেন তাদের গ্রামাটিক্যাল রুলস জানবেন, তাদের ইউজ জানবেন। আর লেভেল 4 হচ্ছে আপনার 1200 ভোকাবুলারি, মানে 1200 ভোকাবুলারি আপনি ইউজ করবেন, 1200 ভোকাবুলারির সাথে রিলেটেড আপনি গ্রামাটিক্যাল রুলস জানবেন, এবং চাইনিজে আপনি মোটামুটি একটা 80 ওয়ার্ডের প্যারাগ্রাফ লেখার মতো আপনি সক্ষমতা অর্জন করবেন। এটা হচ্ছে আপনার লেভেল 4। লেভেল 5 এটা হচ্ছে 2500 ওয়ার্ড জানতে হবে আপনাকে। আর সেক্ষেত্রে আপনাকে 2500 ওয়ার্ডের পাশাপাশি এগুলোর আপনার গ্রামাটিক্যাল ইউজ জানতে হবে, এবং আপনাকে তখন মোটামুটি আপনাকে 100 ওয়ার্ডের 2টা প্যাসেজ বা 150 ওয়ার্ডের একটা প্যাসেজ আপনি লেখার মতো স্কিল থাকবে তখন আপনি সেক্ষেত্রে হচ্ছে আপনার বা মতামত দেওয়ার মতো আর কি অ্যাবিলিটি থাকবে, সেক্ষেত্রে সেটাকে লেভেল 5 হিসেবে কনসিডার করা হবে। এবং লেভেল 6 এর ক্ষেত্রে আপনাকে নিয়ারলি প্রায় 4500 থেকে 6000 এই রেঞ্জের ভিতরে ভোকাবুলারি জানতে হবে, এবং আপনাকে চাইনিজ অলমোস্ট প্রায় সব গ্রামাটিক্যাল রুলসে জানা থাকতে হবে, এবং আপনি চাইনিজের সাক্ষাৎকার টিভিতে কিংবা চাইনিজ কোনো নভেল পড়া, আপনাকে এতটুকু অ্যাবিলিটি অর্জন করতে হবে লেভেল 6 এর লেভেলে। আর এটা নির্ধারণ হয় কিভাবে? কোনো পরীক্ষা দিয়ে নির্ধারণ করা হয়? এক্সাম আছে, দেন আমি আপনাদেরকে শো করবো, অবশ্যই আমার কাছে ফরম্যাট আছে এক্সামের। দেন ওখানে হচ্ছে কনফুসিয়াস ইনস্টিটিউট, যারা সারা পৃথিবীতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ এবং কালচার এই বিষয়টাকে যারা দেখভাল করে এবং চাইনিজের এগুলো যারা কোর্স মডিউল গুলো ঠিক করে দেয়, দেন কনফুসিয়াস ইনস্টিটিউট থেকে আপনাকে ডিরেক্টলি ওরা ফরম্যাট পাঠিয়ে দেবে। আপনি একটা এক্সামে বসবেন, সেই এক্সামটাতে আপনি কিছু চাইনিজ ওয়ার্ড শুনবেন, দেন ওই অনুযায়ী আপনি চাইনিজ ওয়ার্ড গুলো লিখবেন, দেন আপনার কিছু ফিল ইন দ্য ব্লাঙ্কস থাকবে, দেন কিছু পিকচার থাকবে, দেন কিছু ম্যাচিং থাকবে। তো আপনি যদি এগুলো ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে আপনি যদি পাস মার্ক উঠাইতে পারেন, তাহলে আপনার লেভেল 1 কমপ্লিট হয়ে যাবে। সেম এই জিনিসটা লেভেল 2 সেম এক্সাম আছে ভাইয়া, প্রত্যেকটা ক্ষেত্রে এক্সাম আছে। লেভেল 1 2 3 4 তাদের স্পেসিফিক এক্সাম আছে, এবং স্পেসিফিক অ্যাসেসমেন্ট এবং তাদের যে আপনি যদি ইভ্যালুয়েশন মেথড সেটা আলাদা আর কি প্রত্যেকটা লেভেলের জন্য।
আচ্ছা, ওই যারা বাংলাদেশে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করতেছে চাইনিজ বা বাংলাদেশের সাথে, ওদের লেভেল কত পর্যন্ত হয়, কোনো আইডিয়া আছে নাকি বা আইডিয়া দেওয়া যায়? আমার জানা মতে এখানে ওদের লেভেল হচ্ছে মিনিমাম 4 থেকে শুরু হয়, দেন ম্যাক্সিমামে 5 এ এবং 6 আছে, এবং অনেকে যারা যারা এক্সপেরিয়েন্স হয়তো যাদের লেভেল 3 আছে, লেভেল 3 হলো আপনি করতে পারবেন অনেক জায়গায়, বাট লেভেল 4 ইজ বেস্ট। লেভেল 3 দিয়েও করতে পারবেন, দেন সেটা সেক্ষেত্রে ডিপেন্ড করে আপনি কোন জায়গায় করতেছেন। আপনি যদি আপনার বসের যদি অ্যাসিস্ট্যান্ট হন, দেন সেক্ষেত্রে তাহলে আপনার টার্মিনোলজি জানতে হচ্ছে না, আপনাকে ইঞ্জিনিয়ারিং টার্মিনোলজি বা আদার্স টার্মিনোলজি জানতে হচ্ছে না, আপনি যে শুধু নর্মাল ইয়া জানলে হচ্ছে। আপনি যদি ফোনের ক্ষেত্রে হন, যেমন আপনি অপরতে যদি আপনি জব করেন বা আপনি ইপিজেডে জব করেন বা আপনি ওয়ার্ল্ডে জব করেন চাইনিজ ট্রান্সলেটর হিসেবে, সেক্ষেত্রে আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট। আপনি যদি ইপিজেডে জব করেন তাহলে আপনাকে টেক্সটাইল বা মেশিনারিজ যেগুলো আছে এগুলোর উপরে আপনাকে টার্মিনোলজি জানা থাকা দরকার। আপনি যদি ওয়ার্ল্ডে জব করেন তাহলে আপনার এই যে ম্যানুফ্যাকচারিং যে আছে পার্টস গুলো আছে এগুলোর উপরে জানাতে হবে যে মেশিন কিভাবে অপারেট করে। It depends আপনি কোন সেক্টরে করতেছেন এবং কি কাজটা করতেছেন অ্যাকচুয়ালি আপনার ট্রান্সলেটরে, এটার উপর ডিপেন্ড করে। বেসিক কমিউনিকেশন আপনাকে এটা মোটামুটি সুবিধা দিয়ে, এরপর হয় কি আপনাকে আপনি যদি চাইনিজ ট্রান্সলেটর হিসেবে ওখানে জয়েন করেন তাহলে আপনাকে আপনার বস হয়তো 1 মাস টাইম দেবেন, এর ভিতরে আপনি মোটামুটি ওখানকার যে ম্যানুয়াল গুলো আছে বা আপনি যে জিনিসটার উপরে আপনি মূলত ট্রান্সলেট করবেন এই জিনিসটা ওরা সেটা চান্স দেয়। দেন আপনি 1 মাসের ভিতরে যদি ওই টার্মিনোলজি গুলো নিয়ে আসতে পারেন, কারণ টার্মিনোলজি গুলো আর ভোকাবুলারি যদি আপনি আয়ত্ত নিয়ে আসতে পারেন তাহলে আপনার তো এখানে ওগুলো কিভাবে ইউজ করতে হবে এগুলো আপনার জানা আছে, আপনি গ্রামাটিক্যাল অলরেডি জানেন, আপনি বেসিক কমপ্লিকেটিভ জানেন। সো আপনি দুইটা জিনিস জানতেছেন, যে আসলে থার্ড একটা জিনিস বাকি থাকতেছে, ওইটা জানলে দেন আপনি প্রপারলি তখন আপনি মোটামুটি প্রফেশনাল ইন্টারপ্রেটার হিসেবে কাজ করতে পারবেন, আপনার কোনো জায়গায় মানে বাধাপ্রাপ্ত হওয়ার আসলে চান্স কম। এইটাই। আর হচ্ছে ধরেন আমি লেভেল 1 বা লেভেল 3 বা লেভেল 5 পর্যন্ত আমি করতে চাই, সেক্ষেত্রে কি প্রত্যেকটা লেভেলের জন্য আলাদা আলাদা কোর্স সিস্টেম নাকি ওইটা কিভাবে? না, এটা আপনি যখন কোর্সে যখন এনরোল করবেন যখন আপনি অ্যাডমিশন হবেন দেন আপনি তাদেরকে জিজ্ঞেস করে নেবেন যে ভাই আপনার কোন কোর্স আপনার কোন লেভেল পর্যন্ত আপনার শেখাবেন বা আপনাদের কোর্স মডেলটা কিরকম, যে আপনারা আমাদের কতটুকু শেখাবেন, এটা আপনি আস্ক করতে ইনশিওর করবেন। সেক্ষেত্রে আপনারা কিভাবে অফার করেন? সেক্ষেত্রে আমি আসলে জানি না, এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে অ্যাডাস স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, কিন্তু তাদের যে চাইনিজ কর্নার আছে তারা এটা ভালো বলতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই আপনি তো টিচার হিসেবে তাদের সাথে কাজ করতেছেন, তো এটা বেটার হয় যদি আপনারা এসএসকে 3 পর্যন্ত যদি কমপ্লিট করান এই কোর্সটায়। তো এখন করোনার টাইম সবাই ফ্রি আছে মোটামুটি, এটা একটু পড়াইলে বেটার হয়। 2 পর্যন্ত আমার কোনো প্রবলেম নেই ভাই, মেবি আপনারা এই জিনিসটা আপনারা আপনাদের মতামত জানানোর জন্য যে ফর্মটা দেওয়া হয়েছে আপনারা ওইখানে লিখে দিতে পারেন, তারা এটা কনসিডার করবেন, তারা এটা সিলেক্ট করবে। সো এর বাইরে আবার জানি আপনার কোশ্চেন। Guys, if you have any question, please ask. আপনার প্রি প্ল্যান আগে করতে পারেন, মানুষ জানবে এমনটা জিনিস না, আপনার না জানা অনেক কিছু থাকতে পারে। আমরা আসলে কোশ্চেন করতে পারবো, আমাদের সেক্টরটাও যে আসলে কোশ্চেন করে না, সে আসলে মানে যে নির্ভরযোগ্য কোশ্চেন গুলো সে হয়তো আজকে আগে যদি আমি ওই 6 লেভেল পর্যন্ত আমি চাইনিজ ভাষাটা শিখতে পারি, আর তো এটা দিয়ে শুধু চাইনিজ ভাষার উপরই কোনো কাজ পাওয়া যাবে? যে আমার সার্টিফিকেট না থাকে, আমার আসলে আমরা বলেন যে আপনি ক্লিয়ার করেন আপনার কোশ্চেনটা আসলে। তো মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, তো ওই কয় মাদ্রাসা থেকে আমি আসলে জানছি। তো মাদ্রাসা থেকে পড়াশোনা করার পর ওইখান থেকে যে সার্টিফিকেট দেওয়া হয় সেটা তো মানে গভর্নমেন্ট কোনো কাজে এটা অ্যাপ্লাই করা যায় না। তো আমাদের কি আমরা শুধু চাইনিজ ভাষাটা শিখে সেটার কোনো কাজ পেতে পারি কিনা? আমি জানি না, মেবি আমাদের সাথে পরে বাংলাদেশের গভর্নমেন্টের এসব এবং আলিয়া মাদ্রাসা এই দুইটা ডিফারেন্স আমি ভালো বুঝি না।
অবশ্যই ভাই, আপনি এসএসসি কমপ্লিট করেন, আপনি বাংলাদেশে যত চাইনিজ কোম্পানি আছে, যে কোনো চাইনিজ কোম্পানিতে আপনি অ্যাট এনি টাইম আপনি কি মাস্টার জব করতে পারবেন। ইভেন আপনি নিজে আমার মধ্যে একজন চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচার হয়ে যাবেন, যে কোনো চাইনিজ টিচিং ইনস্টিটিউট। এসএসসি আপনি যে এসএসসি করতে পারেন, তো আপনি ডিরেক্টলি এখান থেকে বাংলাদেশ থেকে গিয়ে চায়নার যে মেইন ইউনিভার্সিটি, যেখান থেকে আসলে আপনার বেজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটি, আপনি ওখানে গিয়ে চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার উপরে ফার্দার হায়ার স্টাডিজ করতে পারবেন। আপনার মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড এরিয়া আপনার জন্য কোনো মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড ভালো হবে। তো আপনি যদি এসএসসি কমপ্লিট করেন, অবভিয়াসলি আমার মনে হয় যে আপনাকে বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন, সেখানে আপনাকে একদিন আমার এতটুকু আমি আমাদের কোনো সার্টিফিকেট এসএসসি কোনো সার্টিফিকেট নেই। আমরা তো মাদ্রাসা থেকে যেটা শেষ করেছি সব দিয়েছে মাস্টার্স কিন্তু এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দিই। এটা হচ্ছে আপনার এই কোর্সটা করার জন্য হাইস্কুল শিক্ষার জন্য আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড অন্য কোনো মানে আপনার সার্টিফিকেট লাগবে না। সেটা আপনার আমি ইন্টার পাস করি না বা আমি মাস্টার্স পাস করি না, আমি গভর্নমেন্ট কোনো সার্টিফিকেট না, আমি করতে পারবো। হ্যাঁ, আপনি আবেদন করতে পারবেন, তবে এখানে আপনার কোনো মানে ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট লাগবে না। এরকম কিছু না। হ্যাঁ, যেটা বলবো ঠিক আছে, আমার কথাটা ঠিক। আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আসলে আলাদা কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনি চাইনিজ ভাষা পড়ে চাইনিজ ল্যাঙ্গুয়েজ না, চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার পর আমার বেনিফিট কি হবে সেটা বুঝতে পারি। বেনিফিট আপনি বাংলাদেশে ইন্টারপ্রেটার জব করতে পারবেন। চাইনিজ যতগুলো মাল্টিনেশনাল কোম্পানি আছে, যেগুলো আছে যেগুলো আছে ওয়ালমার্ট আছে, ওয়ালটনের যে মেইন কারখানা আছে, এগুলোতে আপনি জব করতে পারবেন ইন্টারপ্রেটার হিসেবে। এর বাইরে আপনি হচ্ছে চায়নাতে আপনি যদি চান চায়নাতে চাইতেন, আপনি সেক্ষেত্রে ওয়ার্কার যাদের বিজনেস কোনো স্কিল প্রফেশনাল, সেটা আপনি চায়নাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনার পার্সেন্টেজ আমার মনে হয় আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? অ্যাকচুয়ালি প্লিজ বলবেন আপনারা, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকলে দেন আমরা আমাদের সেশনটা ক্লোজ করে দেবো। আমাদের টাইম আছে। আপনাদের জি ভাইয়া, আপনার অসাধারণ বক্তব্য এবং খুব সুন্দর করে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখা কেন উচিত আমাদের এই বিষয়টা সুন্দরভাবে আপনি অনেকেই উদ্বুদ্ধ করেছেন। খুব ভালো লাগলো আর কি আপনার আজকের পুরো সেমিনারটা আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আসলে আমার ভিতর থেকে আমি যতটুকু চাই, কারণ আমাদের জানিয়েছি কষ্ট করে দেন, আমি চাই যে আমার জানাটা সবাই জানতাম। জি আমার পুরোটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। তো ভাইয়া, কার কোনো কোয়েশ্চেন না থাকলে প্লিজ আমি আসলে দিয়ে যাচ্ছি। Everyone for joining to the session. It was just nice to meet you guys. Yeah, Thank you. Assalamu alaikum.